বাস্তু কথার অর্থ কি? বাস্তু একটি সংস্কৃত শব্দ, অর্থাৎ যেই জায়গাটা বাস করার উপযুক্ত বা যোগ্য। বাস্তু কারেকশান করে কেউ কি ধনী হতে পারে? 100% পারে। যেই যে 7টি ঘোড়ার ছবির সঙ্গে বাস্তু রেমেডি অবশ্যই একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাহলে কি বাস্তুশাস্ত্র শুধু হিন্দু শাস্ত্র মতে বা হিন্দু যারা আছে তাদের জন্যই? আমি বলবো 100% প্রযোজ্য। এই যে সিঙ্গাপুরের মতন শহরও বাস্তু মেনে তৈরি হয়েছে, যে ভারতীয় বাস্তু না, সেটা চাইনিজ বাস্তু। লাফিং বুদ্ধ বাড়িতে নিয়ে এসে রাখা বা কোন পজিশনে রাখা, যে আপনারা যারা লাফিং বুদ্ধ রাখছেন, আমাদের হিন্দু শাস্ত্রেও কিন্তু একজন লাফিং বুদ্ধ আছে, তাকে নিয়ে গৃহে রাখুন। নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। এই ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে আপনারা শুনেছেন, নানা রকম রাস্তাঘাটে আমি যখন প্রপার্টি দেখিয়েছি তখন শুরু করেছি এইভাবে। তো আজকে একটু অন্যরকম, স্টুডিওতে বসে আছি এই মুহূর্তে, আর আজকে একটা আলোচনা আপনাদেরকে শোনাবো। সেটা হচ্ছে, দেখুন এতদিন ধরে তো প্রপার্টি দেখিয়েছি, তো তার সঙ্গে প্রপার্টি রিলেটেড কিছু সাবজেক্ট আমরা কিন্তু এবার থেকে নিয়ে আসবো আমাদের চ্যানেলে, নিউ ডোর প্রপ এই চ্যানেলটাতে। তো আজকে একটা খুব দারুণ একটা সাবজেক্ট কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা এই মুহূর্তে আমার মনে হয় শহর কেন্দ্রিক বলা চলে, সেটা খুবই কিন্তু বাস্তবসম্মত। সেটা হচ্ছে বাস্তু। তো এই ব্যাপারেই আজকে যিনি আমাদের সামনে আজকে এসছেন, বা আমার চ্যানেলে যাকে আমরা পেয়েছি, আমাদের খুব সৌভাগ্য। তো তিনি হচ্ছেন রাজেন্দ্র দেব, বাস্তু শাস্ত্রবিদ, এবং এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল কি বলবো, সারা ভারতবর্ষে উনি খুবই জনপ্রিয়, এবং ওনার একটি চ্যানেলও আছে। যে চ্যানেলটা এই মুহূর্তে আপনারা যদি একবার দেখেন, তার সাবস্ক্রাইবার দেখলেই আপনি বুঝতে পারবেন যে উনি কতটা জনপ্রিয়। ওনার চ্যানেলের নাম হচ্ছে ভাগ্যস্কোপ। অবশ্যই আপনারা ওনাকে ফলো করবেন। তো এবার ওনার পরিচয়টা ওনার মুখ দিয়েই আমি আরেকবার জানতে চাইব। নমস্কার স্যার। নমস্কার। এবার আপনার সঙ্গে কিছু বলুন। আচার্য শ্রী রাজেন্দ্র শাস্ত্রী, যেরকম অর্ণব বলল। তো আমি গত 11 বছর ধরে জ্যোতিষ এবং বাস্তু বিষয়ে গবেষণা করে চলেছি এবং প্র্যাকটিসও করছি তার সাথে সাথে। তো গত 11 বছরে এই লাইনে প্র্যাকটিস করার মধ্যে দিয়ে আমি দেশে বিদেশে বলতে পারেন 10,000-এর বেশি আমার ক্লায়েন্টস আছে। আমার একটি নিজস্ব, যেমন অর্ণব বলল, চ্যানেল আছে ভাগ্যস্কোপ, যেখানে 6,33,000-এর ওপর সাবস্ক্রাইবার আছে। আমার একটি ছোট ফেসবুক পেজও আছে আমার নামে, রাজেন্দ্র কুমার, সেখানেও 2,33,000-এর ওপর ফলোয়ার আছে। তো সেখানে প্রতিদিন নিত্য আমরা বিভিন্ন বাস্তু বিষয়ক টিপস বা অ্যাস্ট্রো টিপস দিয়ে থাকি। সেগুলো আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনাদের যে দৈনন্দিন জীবনযাত্রা অনেকটা সহজ হতে পারে, অনেকটা সরল হতে পারে, বা অনেক কাজে যেখানে আপনারা বাধা বন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেইগুলো আপনারা দেখতে পারেন আস্তে আস্তে সেই বাধা বন্ধকতাগুলো হয়তো কাটিয়ে উঠতে পারেন, সেই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা আপনাদের নিত্য জীবনে ফলো করেন। আচ্ছা স্যার, আলোচনা তো চলবে, আস্তে আস্তে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। তো এই যে বাস্তু যে ব্যাপারটা আর কি, বাস্তু এই যে শব্দটি, তো এইটা এর কি কোনো নির্দিষ্ট কোনো প্রভাব আছে, বা এই বাস্তু শব্দটি এর অর্থটা কি? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। দেখো, বাস্তু কথার অর্থ কি? বাস্তু একটি সংস্কৃত শব্দ, ঠিক আছে? এবার এটাকে যদি আমি ভাঙলে আসবে যে বাস্তু অর্থাৎ যেই জায়গাটা বাস করার উপযুক্ত বা যোগ্য। তাহলে বাস্তু কথা এসছে এমন একটা জায়গা যেটা আমরা বাস করার উপযুক্ত তৈরি করতে পারি, সেইভাবেই হচ্ছে সেই জায়গা, সেখান থেকেই এসছে বাস্তু শব্দটা। এবার অনেকে বলবে যে হঠাৎ করে এটা কোত্থেকে চলে এলো, লাস্ট 10 বছর বা 15 বছর আগেও তো আমরা বাস্তু সম্বন্ধে কিছু জানতাম না। এরকম অনেকের প্রশ্ন আছে, হয়তো আপনাদেরও মধ্যে অনেকে থাকতে পারেন যাদের মনে এরকম প্রশ্ন আছে যে 10-15 বছর 20 বছর আগে তো আমরা এই শব্দটার সম্বন্ধে জানতামই না, তো হঠাৎ করে এটা কোত্থেকে উড়ে ছিল। না, এটা হঠাৎ করে কিছু আসা নয়, এটা একটা সুপ্রাচীন শাস্ত্র, আমাদের যে সনাতন যে হিন্দু সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এটা হচ্ছে অথর্ব বেদে উল্লেখ আছে এই শাস্ত্রের, সেখানে অবশ্য বাস্তুশাস্ত্র বলে উল্লেখ নেই, সেখানে আছে এটা স্থাপত্যবিদ্যা বলে। তাই আপনারা যারা যারা বেদ চর্চা করেন তারা জানবেন, এই অথর্ব বেদের মধ্যে একটা অংশ, একটা উপবেদ আছে, সেটা হচ্ছে স্থাপত্যবিদ্যা। সেখানে কিন্তু এই বাস্তুর যে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপালগুলো সবই কিন্তু ফলো করা হতো। সেইখান থেকেই আস্তে 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 এসছে এই বাস্তুশাস্ত্র।
আর একটা জিনিস যেটা আমরা মূলত লক্ষ্য করি, আমি তো এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, যেটা দেখি যে অনেকে দেখুন একটা ফ্ল্যাট আমি দেখাচ্ছি, দেখতে আসলো কেউ কি করছে না, মোবাইল নিয়ে তারা ওই কম্পাসটা বের করে অনেক সময় দেখছি করছে। মানে এই ব্যাপারটা এতটা কি সহজ বাস্তব ব্যাপারটা? মানে আমি মোবাইলে দেখলাম যে এই দিকে এন্ট্রি বা এই দিকে এক্সিট, এটা হলে এটা ঠিক আছে, মানে এতটা সহজ সাবজেক্ট কি মনে হয় আপনার? দেখো এখন আমরা যেহেতু ডিজিটাল টেকনোলজির দুনিয়া, সেখানে তুমি মোবাইলের অ্যাপস ব্যবহারটাকে একদম ইগনোর করে দিতে পারো না, বা ওটাকে সাইডলাইন করে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, এই যে তুমি বললে কতটা ঠিক, সেখানে আমি বলতে পারি যে 5 থেকে 10% সবসময় এরর ধরে চলতে হবে। অর্থাৎ 5 থেকে 10% কিন্তু তোমাকে প্লাস মাইনাস ধরে চলতে হবে। যদি আমি একটা ডিগ্রির কথা ভাবি, যে 0 ডিগ্রি হচ্ছে আমার নর্থ, তাহলে আমি যদি ঘরের মাঝখানে বা সেন্টারে দাঁড়িয়ে, যেটাকে আমরা সাধারণ বাস্তুর ভাষায় ব্রহ্মস্থান বলি, সেখানে দাঁড়িয়ে যদি আমরা কম্পাসটাকে ধরে সেই 0 ডিগ্রিকে আমরা যদি ট্যালি করি, তাহলে দেখা যাবে হয়তো কখনো কখনো মোবাইল কম্পাস থেকে যদি করি, তাহলে দেখা যাবে ওটা হয়তো 5 থেকে 10% হয়তো ভ্যারি করতে পারে। র্যাদার যে আমাদের যে মেকানিক্যাল যে কম্পাসগুলো আছে সেগুলোকে যদি আমরা ধরি, তাও দেখো কম্পাস ধরার কতগুলো নিয়ম আছে আমি বলে দিই। সেটা তুমি মোবাইল কম্পাসেও করতে পারো। সেটা হচ্ছে যখন কম্পাস চালাবে তখন ঘরে কোনো পাখা চলবে না। আচ্ছা, ঠিক আছে। কম্পাস কিন্তু কোনো মেটাল কোনো অবজেক্টের ওপর রাখা যাবে না, উডেন অবজেক্টের ওপর রাখতে হবে। সেটা মোবাইল কম্পাসই হোক আর মেকানিক্যাল কম্পাসই হোক। পাখা মাথার ওপর অবশ্যই চলবে না। আর চেষ্টা করতে হবে সেই ঘরে যদি যেন সেই সময়টা খুব বেশি হাওয়া বাতাস হয়, দরজা জানলা বন্ধ করে দেওয়া। তাহলে তুমি অলমোস্ট এই যে বললাম 4 থেকে 5% যদি ভেরিয়েশন হয়ও, তাহলেও তোমার মোটামুটি যে বাস্তু ফলগুলো আসবে সেগুলো তুমি রিলেট করতে পারবে তোমার জীবনে। এই ব্যাপারটা ওই যে অনেক সময় হয় না, যখন এন্ট্রি করছি, এন্ট্রি মানে নির্দিষ্ট কোনো জায়গা আছে নাকি এন্ট্রির সময় যদি দেখি, এটাও কি মানে এটা না, বাস্তুর কম্পাসের সবথেকে মানে বেসিক জায়গা হচ্ছে তোমাকে আগে ব্রহ্মস্থান বা সেন্টার বের করতে হবে। যতক্ষণ না তুমি ব্রহ্মস্থান বের করতে পারবে বা সেন্টার বের করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কম্পাস যেখান থেকেই ধরবে ভুলই আসবে। ওই জন্য সব থেকে আগে হচ্ছে তোমার বাড়ির ব্রহ্মস্থানকে বের করে নাও। ব্রহ্মস্থান যেই বেরোলো, এরপরে তোমার সেকেন্ড স্টেপ হবে 0 ডিগ্রিকে বার করা। 0 ডিগ্রি মানে হচ্ছে নর্থ। যেই 0 ডিগ্রি আর ব্রহ্মস্থান বেরোলো, এরপরে তুমি এই তোমার কম্পাসকে ফেলতে থাকো। তখন তুমি আস্তে 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 16টা জোন পেতে থাকবে। তুমি যেই 22.5 ডিগ্রি করে তুমি ডান দিকে ঘুরবে, একটা একটা করে জোন তোমার আসতে থাকবে। কিন্তু ওই যে বললাম কম্পাস ধরার যে কতগুলো বেসিক জিনিস, ওইগুলোকে কিন্তু মাথায় রাখতেই হবে অবশ্যই। মানে মেন সেন্টার সেটাকে আগে জানতে হবে। অবশ্যই সেন্টারটাকে নিজের ঘরের যদি সেন্টার না জেনে তুমি কম্পাস নিয়ে ঘাটাঘাটি করো বা দৌড়াদৌড়ি করো, কোনো ডিরেকশন ঠিক আসবে না। এটা একদম মানে, তো আমরা তো আলোচনা করছি, দেখুন সামনে একটা মানি প্ল্যান্ট রেখেছি, এটা রয়েছে, তো এ সম্পর্কে কি বলবেন? এটা কি মানে বাড়িতে রাখা বা বাস্তুসম্মত কিনা, বা এর থেকে কোনো উপকার? মানি প্ল্যান্ট মানে মানি কি সত্যি আসবে বলে কি মনে হয় আপনার? এক্স্যাক্টলি, এটা খুব পপুলার একটা প্রশ্ন। মানে যারাই বাস্তু চর্চা করে বা যারা ভিডিও দেখে, এরকম অনেক দর্শক আছে সারাদিন বাস্তুর ভিডিও দেখছে, তারা মানি প্লান্ট নিয়ে বোধহয় সার্চ সব থেকে বেশি করে। আচ্ছা, সেই ব্যাপারে আমি 2-1টা কথা অবশ্যই বলে দিতে চাইবো। দেখো, প্রাথমিকভাবে মানি প্লান্ট কেন? মানি প্লান্ট হচ্ছে একটি এমন একটি উদ্ভিদ বা গাছ, যার থেকে সবথেকে বেশি টক্সিক, এই গৃহের মধ্যে যা টক্সিকের লেভেল আছে, সেই টক্সিকের লেভেলটাকে নিজের দিকে সবথেকে বেশি শোষণ করে নিতে পারে। আচ্ছা, এটা হচ্ছে তুমি যেভাবেই রেখে দাও, এটা কিন্তু দীর্ঘদিন এমনিভাবেই বেঁচে থাকতে পারে। ও 4-5 দিন পরে পরে একটুখানি জল দিলেই হয়ে যায়। তো সেটা হচ্ছে প্রাথমিক কারণ। এবার আসি বাস্তুগত কারণে। হ্যাঁ, মানি প্লান্ট নাম দেওয়া হয়েছে, অবশ্যই এর সঙ্গে মানি বা অর্থের কিছু যোগাযোগ আছে। আগেকার দিনের বাস্তুবিদরা মনে করতো এটা বাস্তু রেমেডি হিসেবে মানা হয়। তবে হ্যাঁ, এটা রাখার কিন্তু একটি দিক আছে। যে কোনো জায়গায় মানি প্লান্ট রেখে দিলেই কিন্তু তুমি বাস্তুগত দিক থেকে ফায়দা বা অ্যাডভান্টেজ কিন্তু পাবে না। কারণ আমাদের গৃহের অগ্নিকোণ বা দক্ষিণ পূর্ব দিক হচ্ছে অর্থের জায়গা বা লিকুইড ক্যাশের জায়গা, বা আপনি ইংলিশে বলতে পারেন মানির জায়গা। সেই দিকটার অধিপতি মানে গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। সে হচ্ছে আমাদের সুখ দেয়, ওয়েলথ দেয়, লাক্সারি দেয়। সুতরাং এই মানি প্লান্টে নিয়ে যদি কেউ গৃহের দক্ষিণ পূর্ব কোণ বা আগ্নেয় কোণে রেখে দেয়, তাহলে কিন্তু সে অর্থ রিলেটেড তার যত সমস্যা আছে সেটি কিন্তু দূর হতে পারে। এবার ধরে রাখুন কেউ বলবে যে আমার চাকরি পাওয়ার বা চাকরি ইন্টারভিউ দিচ্ছি, চাকরি পাচ্ছি না,
বা চাকরি কেউ করছে, সেখানে হয়তো তার চাকরির জায়গায় প্রমোশন দরকার, সেটা কিন্তু তখন দক্ষিণ পূর্বে রাখলে আর হবে না। আচ্ছা, তখন সেটাকে নিয়ে আপনাকে রাখতে হবে উত্তর দিকে। এবার উত্তর দিকে যখন রাখবেন তার আধার কিন্তু ব্লু হতে হবে, অর্থাৎ যেই টবে থাকবে সেটা কিন্তু ব্লু টবে রাখতে হবে। আবার যখন দক্ষিণ পূর্বে কোণে রাখবেন তখন কিন্তু তার টব রাখতে হবে রেড, লাল। তাহলে জায়গাগুলো পার্থক্য হচ্ছে, তার আধারের রং পার্থক্য হচ্ছে, আমার উদ্দেশ্য অনুযায়ী এই অবজেক্টটাকে রাখা বা এই গাছটিকে রাখার যে উদ্দেশ্য সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই সব জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য যারা শুধু মানি প্লান্ট এনে ঘরে রেখে দিচ্ছে তারা যে সবাই উপকার পাচ্ছে এটা কিন্তু না। তার যে উদ্দেশ্য, ধরুন কেউ চাকরি খুঁজছে, সে যদি একটা মানি প্লান্ট এনে উত্তর দিকে রাখে তাহলে অবশ্যই উপকার পাবে। যার মানি ব্লকেজ হয়ে গেছে, ক্যাশ ফ্লো আটকে গেছে ব্যবসায়, সে যদি সেই মানি প্লান্টটাকে একটা লাল রঙের টবে দক্ষিণ পূর্ব কোণে রাখে তাহলে কিন্তু সে উপকার পাবে। তার মানে যেটা বুঝলাম যে একটা জিনিস নিয়ে আসলাম, এনে রেখে দিলাম, না না না, এইটাই হচ্ছে আমাদের কাছে কমন মিস্টেক, যে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে রেখে দিলাম, 1 মাস পর থেকেই ফোন করা শুরু করে দিল, আমি তো মানি প্লান্ট নিয়ে এসেছি 1 মাস হয়ে গেল, কোনো উপকার পাচ্ছি না। হ্যাঁ, কেন পাচ্ছি না? সাবজেক্টটা জানতে হবে। এক্স্যাক্টলি, এটা যে না জেনে যে কোনো জায়গায় রাখলে হবে না। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এই বাস্তু নিয়েই যেটা আরেকটা সমস্যা, যেটা আমি প্রায় মানে অনেকে বলে আর কি, বাড়িতে এই যে কালার করা, মানে বাইরে কালার করা বা ভিতরে কালার করা, তো এই কালারগুলোর সঙ্গে কি বাস্তুর কোনো রিলেশন আছে? অবশ্যই 100%। কারণ দেখো, বাস্তুর যে বেসিক যদি প্রিন্সিপালটা দেখো, বাস্তু দাঁড়িয়ে আছে আমাদের যে 5টা এলিমেন্ট আছে বা 5টা তত্ত্ব আছে, যেটা আমরা পঞ্চতত্ত্ব বলি বা পঞ্চভূত বলি, সেটার ওপর। যেমন জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, এই 5টা তত্ত্বের উপর বাস্তু দাঁড়িয়ে আছে। তাহলে বাস্তু শাস্ত্রের মূল উদ্দেশ্য কি? আমাদের গৃহে এই 5টা তত্ত্বকে ব্যালেন্স করা। এছাড়া আর কোনো কাজ নেই, কোনো ফাংশন নেই বাস্তুতত্ত্বে, বাস্তুশাস্ত্রে। এই 5টা তত্ত্বকে খালি ব্যালেন্স করে দেওয়া, এটাই হচ্ছে একজন অভিজ্ঞ বাস্তুবিদেরও কাজ। যে তার একটা বাড়িতে গিয়ে ভিজিট করে দেখা যে কোন জায়গায় কোনটা ইমব্যালেন্স আছে সেটাকে ঠিক করে দেওয়া, ব্যাস এইটুকুই কাজ। সুতরাং এইটা যদি আমাদের বাস্তু শাস্ত্রের মূল উদ্দেশ্য হয়, তাহলে রঙের সঙ্গে এর যে সম্পর্ক খুব গভীর। কারণ প্রত্যেকটা রঙও এক একটা তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। যেমন লাল অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, যেমন নীল জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, যেমন সাদা তেমন হচ্ছে পৃথিবী তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। তেমন এক একটা দিকের এক একটা কালারের কিন্তু এক একটা তত্ত্ব আছে। সেই তত্ত্বকে যখনই রিপ্রেজেন্ট করবে তখনই কিন্তু তোমার বাস্তুর সঙ্গে কালারের যে সম্পর্কটা সেটা তুমি বুঝতে পারবে তখন। সুতরাং ওই জন্য কালারও যে কোনো দিকে যে কোনো কালার চলতে পারে না। যেমন দক্ষিণ দিক হচ্ছে অগ্নিতত্ত্বের, সেখানে তোমাকে লাল বা লালের যে ফ্যামিলি, পিঙ্ক হতে পারে, কমলা হতে পারে, লাল হতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে লাগাতে হবে। ধরুন আমি ড্রয়িং ডাইনিং বা বেডরুম, এগুলো বিভিন্ন মানে কালারের। হ্যাঁ, একটা অনেকে বলবে হয়তো যে একটা ঘরেই কি 4টে দেওয়ালে আমি 4টে কালার করবো, না, সেটা নয়। আপনার যে বাড়ির ধরে রাখুন দক্ষিণ দিকে একটা রুম আছে, সেই রুমটাকে আপনি লালের প্রাধান্য বেশি রাখলেন। আচ্ছা, একটা ঘর হয়তো উত্তর দিকে আছে, সেখানে হয়তো ব্লুর প্রাধান্য বেশি রাখলেন। তাহলে কি হবে, ব্লু যেই করবেন আপনার জলতত্ত্বর প্রভাবটা বাড়বে, বা যদি কোথাও ইমব্যালেন্স থাকে সেটা ব্যালেন্স হবে। এবার জলতত্ত্ব আমাদের জীবনে কি নিয়ে আসে? অপরচুনিটিস নিয়ে আসে। তাহলে দেখবেন অপরচুনিটি যদি আসা বন্ধ হয়ে যায়, কেউ, আমি একটা উদাহরণ দিই, সাধারণ কেউ দোকান চালাচ্ছে, একটা শপকিপার, সে ভাবছে যে আমার দোকানে কাস্টমার আসছে না, তার কাছে তো কাস্টমারই অপরচুনিটি। তো সে ভাবছে যে আমার কাছে কাস্টমার আসছে না, তার মানে কোথাও না কোথাও গিয়ে তার বাড়িতে বা তার ব্যবসার স্থানে জলতত্ত্বের প্রভাব দুর্বল হয়ে গেছে, মানে ওয়াটার এলিমেন্ট ইমব্যালেন্স হয়ে রয়েছে। তার মানে তার উত্তর দিকটাকে আগে ঠিক করতে হবে। যেই উত্তর দিকটাকে যদি ব্যালেন্স করা যায় তখন তার দোকানে কাস্টমার আসবে। এবার কাস্টমার আসা মানেই যে কাস্টমার কিনে বাড়ি যাবে সেটা নয়। তাহলে কিনবে কে? কেনা কিন্তু দেবে আবার অগ্নিতত্ত্ব। তাহলে কাস্টমার এলো, এসে আপনার দোকানে যা মাল আছে ঘেটে ঘুটে আবার বাড়ি চলে গেল, সারাক্ষণ আধ ঘন্টা সময় নষ্ট করলো। আপনি মনে মনে হয়তো ভাবছেন যে যা, সে শাড়ির দোকান, সে ভাবলে একটা কাস্টমার এলো 50খানা শাড়ি দেখলো, একটাও শাড়ি। এরকম কিন্তু দেখি অনেক দোকানে যাচ্ছে, কাস্টমার দেখছে এটা পাচ্ছে ওটা নেব করে ঘুরে টুরে আবার চলে গেল। এক্স্যাক্টলি, আমিও কয়েকটা উদাহরণ দিতে পারি। এই পুজোর সময় অনেকেরই এরকম শাড়ির দোকান, জুতোর দোকান আমরা বাস্তু করি। হ্যাঁ, সেরকম সিটি সেন্টারেই একটা ইদানিং একটা ঘটনা ঘটে, যেটা জুতোর দোকানে, তাই সে নিয়ে গেছে, বলছে প্রচুর কাস্টমার আসছে। হ্যাঁ, আমি নিজেও গিয়ে দেখেছি যে প্রচুর কাস্টমার আসছে, তারা 10 জোড়া 12 জোড়া করে জুতো দেখছে, অথচ না কিনে চলে যাচ্ছে। অথচ তার পাশে আরেকটা জুতোর দোকান আছে,
এক সেম ব্র্যান্ড সেম ডিজাইন জুতো কিনে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এরকম তো দেখি আমরা, সাধারণ ঘটনা। কিন্তু আমরা ভাবি যে এটা কি কেন হচ্ছে, কিন্তু এটা ঘটনা যে অপরচুনিটি আসছে মানে কাস্টমার আসছে মানে তার নর্থ ঠিক আছে, তার কোথাও না কোথাও দক্ষিণ বা সাউথ যেখানে অগ্নিতত্ত্ব সেটা ইমব্যালেন্স রয়েছে। কারণ অগ্নিতত্ত্ব যেই ইমব্যালেন্স হবে তার কিন্তু সেলে প্রবলেম আসবেই আসবে, বিক্রয়ের প্রবলেম আসবেই আসবে, এটা হচ্ছে নিয়ম। তাই দুটো জায়গাকে যদি আমরা ব্যালেন্স না করতে পারি, অপরচুনিটি এলো, সে বিক্রি মানে আমার কাস্টমার কিনে নিয়ে গেল, এই সব জায়গাগুলোকে এই জন্য ব্যালেন্স করার দরকার। এই জন্য অনেকে ভাবে যে আমার দেখবেন বলে যে কমন একটা কোশ্চেন বলছি যে আমার উত্তর দিকে টয়লেট, আপনি খালি ওইটারই প্রতিকার করে দিন, মানে আর আপনাকে আর কোনো দিক দেখতেই হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি খালি উত্তর দিকে আমার টয়লেট আছে সেটার প্রতিকার করে দিন, তাহলেই হবে। হ্যাঁ, আমরা হয়তো তার কথা শুনে যেই বললাম যে ঠিক আছে উত্তর দিকের টয়লেটের প্রতিকার করে দিলাম, উত্তর দিকের টয়লেট যেই প্রতিকার করে দিলাম, তার কাস্টমার আসতে শুরু করলো বা যেই ব্যবসা করে সে ব্যবসায় হয়তো অপরচুনিটি বা ক্লায়েন্ট আসা শুরু হলো, বিক্রি হচ্ছে না, আবার সে 3 মাস পরে ফোন করে, কাস্টমার তো আসছে বিক্রি তো হচ্ছে না, কিন্তু উত্তর দিকের আপনি টয়লেটের ট্রিটমেন্ট করলেন। আমি বললাম তখন আমরা জিজ্ঞেস করি যে আপনি তো বললেন উত্তর দিকের টয়লেটের ট্রিটমেন্ট করে দিন, ট্রিটমেন্ট করে দেওয়া হয়ে গেছে, কাস্টমার আসছে, এবার বাকিটা তো আমি দেখিনি আর, আপনি তো বললেন বাকি আর করার দরকার পড়বে না। তো বলছি বাকিটাও কি দেখুন, আমি সব জিনিসটারই ব্যালেন্স করার দরকার। আপনি যেই ব্যালেন্স না করবেন আপনার কিন্তু আলটিমেট গোলে আপনি কখনোই পৌঁছাতে পারবেন না, যার যেটাই উদ্দেশ্য। কেউ হয়তো শাড়ি বিক্রি করছে, কেউ হয়তো জুতো বিক্রি করছে, কেউ হয়তো একটা কোনো কনসালটেন্সি ফার্ম চালাচ্ছে, কেউ হয়তো রিয়েল এস্টেট ব্যবসা চালাচ্ছে। তো যে যেটাই করছে পুরো যদি যতক্ষণ না ব্যালেন্স করা যাবে সেই ব্যবসার স্থান বা তার বাসস্থানকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আলটিমেট যে রেজাল্ট সেটা কিন্তু সঠিকভাবে পাবেন। আচ্ছা, বাস্তু কারেকশান করে কেউ কি ধনী হতে পারে? 100% পারে। যদি সঠিক বাস্তু কারেকশান হয় তাহলে অবশ্যই তার আর্থিক অবস্থাই শুধু নয়, তার পারিবারিক এবং তার সঙ্গে সঙ্গে তার চারিদিকে সার্বিক উন্নতি যেটা বলে সেটা অবশ্যই হওয়া সম্ভব। হ্যাঁ, বেশি আপনি যদি স্পেসিফিক্যালি বলেন যে ধনী বা রিচ হওয়া, অবশ্যই হতে পারে, তার সেই রকম বাস্তু দরকার, আর বাস্তু অবশ্যই সেইভাবে কারেকশন হওয়া দরকার। অভিজ্ঞ কোনো, হ্যাঁ একদম এক্সপিরিয়েন্স কোনো বাস্তুবিদ দ্বারা সেই বাস্তু অবশ্যই কারেকশন হতে হবে, তবে সেই ব্যক্তির কিন্তু জীবনে অবশ্যই পরিবর্তন আসতে পারে। ইদানিংকালে যেটা দেখতে পাচ্ছি স্যার, সেটা হচ্ছে এই ডাইভোর্সের ব্যাপারটা, এটা অতিরিক্ত বেড়ে গেছে, বিবাহ বিচ্ছেদ। তো এইটা কি বাস্তুতে এর কোনো প্রতিকার করা বা বাস্তুর জন্য এটা হওয়া, এটা কি কোনো এর সঙ্গে কোনো সম্পর্ক আছে? 100% বাস্তুর সঙ্গে এই রিলেশনশিপ ইস্যুর সম্পর্ক আছে। দেখো, বাস্তুতে একটা জোন আছে যেটা সরাসরিভাবে আমাদের এই রিলেশনশিপের জন্য দায়ী, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট জোন। সাউথ ওয়েস্ট জোন হচ্ছে সম্পর্কের জন্য দায়ী। তো সেইখানে যদি কোথাও সমস্যা থাকে, যেরকম সমস্যা বলতে বলবে সাউথ ওয়েস্টে যদি এন্ট্রি থাকে, সাউথ ওয়েস্টে যদি টয়লেট থাকে, সাউথ ওয়েস্টে যদি কিচেন থাকে, বা সাউথ ওয়েস্ট যদি কাট হয়, কাটা বাড়ির ওই অংশটাই কাটা সাউথ ওয়েস্ট কর্নার, আচ্ছা, বা এক্সটেনশন হয়ে আছে, বেরিয়ে গেছে, একটু বেড়ে রয়েছে অন্যান্য পোর্শনের থেকে, বাকি সব জায়গা স্কোয়ার, ওই জায়গাটা বেরিয়ে গেছে, আচ্ছা, তাহলে অবশ্যই রিলেশনশিপে এফেক্ট আসবে, 100% আসবে। এবং কখনো কখনো দেখা যায় যে বাড়ির সাউথ ওয়েস্ট এইরকম ডিস্টার্ব হওয়ার ফলে 15, 20 এবং 21-22 বছর পরেও আমি পেয়েছি কেস যে ডাইভোর্স হয়েছে। আচ্ছা, এবং ডিউ টু দ্যাট ফ্যাক্টর অনলি। ওকে, এটা হবে ওই জায়গাগুলো কারেকশন করার, হ্যাঁ অবশ্যই ওই জায়গাগুলো কারেকশান করে নেওয়াটাই উচিত যদি ওই রকম ধরনের কোনো রিলেশনশিপ ইস্যুস আসে। শুধু যে ডাইভোর্স বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন আমি বলছি না, এখানে হতে পারে যে বাবা মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্কও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, যদি সাউথ ওয়েস্ট কর্নারে এইরকম ডিস্টারবেন্সগুলো থাকে, ঠিক আছে। কখনো কখনো দেখা যায় যে সন্তানরা বাবা মাকে ডিসওবে করবে, মানবেই না। কখনো কখনো তারা বাবা মাকে অর্ডার করবে, অর্থাৎ তারা গৃহের প্রধান লোকজনদের মতন বিহেভ করা শুরু করে দেবে, অ্যাজ ইফ তারাই ওই বাড়িতে প্রধান কর্তা কর্তী ইত্যাদি শুরু করে দেবে। তারা বাবা মাকে কন্ট্রোল করা শুরু করে একদম।
আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে এই যে বাস্তু যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি, ধরুন বাড়ি, ফ্ল্যাট, বাংলো বা ধরুন কমার্শিয়াল স্পেস যেগুলো হয়, তো এই যে বিভিন্ন রকম যে প্রপার্টি থাকে, এর কি আলাদা বাস্তু কি একই রকমভাবেই মানে রিলেশন আছে, না এগুলো আলাদাভাবে যদি কেউ করতে চায়, যে আমি কমার্শিয়াল স্পেস যেটা আছে, আমার একটা শপ আছে, আমি এর বাস্তুটা করাবো, বা বাড়ি, মানে এর কি কোনো ডিফারেন্স কিছু ব্যাপার আছে? হ্যাঁ, অবশ্যই ডিফারেন্স আছে, তবে কিন্তু একটা জায়গায় এগুলো সবই এক। কারণ বাস্তুর যে বেসিক ফান্ডামেন্টাল যে রুলসগুলো রয়েছে বা প্রিন্সিপালসগুলো রয়েছে, সেগুলো সব জায়গাতেই একভাবেই অ্যাপ্লিকেবল হয়। কিন্তু হ্যাঁ, পারপাস অনুযায়ী, যেমন ধরো রাখুন আমি ইন্ডাস্ট্রিয়াল বাস্তু করব, সেখানে আমার পারপাস হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আচ্ছা। আর যেখানে আমি কমার্শিয়াল বাস্তু করব, সেখানে হয়তো আমার পারপাস হচ্ছে ধরো অফিস চালানো বা শপ চালানো ইত্যাদি। আবার যেখানে আমি রেসিডেন্সিয়াল বাস্তু করব, সেখানে আমরা চাইবো যে আমরা যাতে সুখে শান্তিতে ওই গৃহে থাকতে পারি। তাহলে প্রত্যেকটার পারপাস আজই আলাদা হয়ে যাবে। আমার কিন্তু সেই অনুযায়ী কিন্তু বাস্তুর যে রেমেডিগুলো বা বাস্তুর যে অ্যাপ্লিকেশানগুলোও কিন্তু আলাদা হতে থাকবে। কিন্তু হ্যাঁ, সব জায়গাতে অবশ্যই বেসিক যে ফান্ডামেন্টাল, কারণ সব জায়গাতেই কিন্তু ওই একই রুল, পঞ্চতত্ত্ব বা 5 এলিমেন্টস কিন্তু কাজ করবে। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস, এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে ধরুন কোনো একটা অ্যাপার্টমেন্ট আমি দেখাচ্ছি কাস্টমারকে, ক্লায়েন্ট এসছে, এবার ধরুন কোনো একটা কোণে টয়লেট রয়েছে, এবং সেটা একটা মানে বিশেষ কোণ, হয়তো সেই টয়লেটের জায়গাটায় আপনার ঠাকুর দেবতা থাকলে ভালো হতো, তো সেই জায়গাটা উপর থেকে সমস্তটাই টয়লেট রয়েছে। এবার যিনি বাস্তু মানেন, সে চাইছে যে ওই জায়গাটা টয়লেট করবে না, সে ওখানে ঠাকুর দেবতার স্থান হিসাবেই রাখবে, তার ওপরে কিন্তু টয়লেট আছে। এটা কি মানে সম্ভব, এটা করা যায়? দেখুন, বাস্তুতে, বিশেষ করে ফ্ল্যাট বাস্তুতে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমার বাস্তু কোনটা সেটা জানতে হবে। ওকে, তাহলে এর উত্তর আমরা সহজে পেতে পারবো। যে আমার বাস্তু কি পুরো বাড়িটাই, যেখানে ফ্ল্যাট কিনেছি সেই 5 তলা বাড়িটাই কি আমার বাস্তু, নাকি যেই ফ্ল্যাট এরিয়াতে আমি থাকি, অর্থাৎ আমি যদি একটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকি, সেই 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাই আমার বাস্তু, এইটা আগে জানতে হবে। কখনোই এই 5 তলা বাড়িটা আমার বাস্তু হতে পারে না। আমার বাস্তু হচ্ছে খালি আমি 1000 স্কোয়ার ফিট যে ফ্ল্যাটে থাকি সেটাই আমার বাস্তু, মানে যেটা আমি কিনেছি, হ্যাঁ, ওই এরিয়াটুকুই আমার। একদম একদম একদম। ইভেন আরেকটা এই বিষয়ে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাইবো। অনেকেই এই প্রশ্নটা করে, যেমন ধরুন অনেকের 10 কাঠা একটা প্লট অফ ল্যান্ড আছে, একটা ছোট্ট ল্যান্ড আছে, সেই 10 কাঠা জমিটার মধ্যে সে একটা কর্নারে 4 কাঠায় হয়তো বাড়িটা করেছে। আচ্ছা, সে ভেবে বসে আছে আমার 10 কাঠাটাই আমার বাস্তু। সে যখনই আমাকে ধরো এখন ফোনে কখনো কিছু বলে, তো ওই 10 কাঠা ভেবেই বলে আমার বাড়ির এই দিকে এটা আছে, ওই দিকে ওটা আছে। হয়তো তারপরে আমরা দেখা গেল, আমরা যখন বাস্তু করতে যাই তখন দেখা যায় না, উনি তো 10 কাঠার মধ্যে নেই, উনি তো আছেন মাত্র 4 কাঠার মধ্যে। সুতরাং বাস্তু কোনটা, 10 কাঠা না 4 কাঠা? এখানে আমি বলে রাখি যে বাস্তু কিন্তু ওই 4 কাঠা যেটার মধ্যে উনি বাড়ি করে আছেন। ওই বাকি যে 6 কাঠাটা যেখানে হয়তো উনি বাগান করে রেখেছেন বা অন্য কিছু করে রেখেছেন, সেটা কিন্তু কখনোই বাস্তু নয়। ঠিক আছে? তো সেই রকমভাবেই আমরা যেখানে ফ্ল্যাট কিনছি, একটা 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট কিনছি, সেটুকুই আমার বাস্তু। আমার 5 তলা বাড়িটা কিন্তু আমার বাস্তু নয়। একদম, ঠিক আছে? তাহলে সেই বাস্তুটা যদি আমি ইন্ডিভিজুয়ালি বাস্তু ধরি, তাহলে তার যদি ঈশান কোণে, যেরকম আপনি বললেন একটা টয়লেট আছে, সেই টয়লেটটা ট্রিটমেন্ট করতে হবে, আর না হলে সেই টয়লেটটাকে ভেঙে অন্য দিকে যদি সরানোর কোনো উপায় থাকে সেখানে সরিয়ে দিতে হবে। তাহলেই সলিউশন হয়ে যাবে। আমার উপরে কি রইলো নিচে কি রইলো সেটা আমার দেখার কোনো দরকার নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, এবার একটা মানে এটা আমরা সবার বাড়িতে দেখি, বাজার থেকে একটা 7 হর্সেস একটা ফটো কিনে নিয়ে এসে বাড়িতে কোনো একটা দেওয়ালে লাগিয়ে দিচ্ছি। শুনেছি, এটা আমরা তো বিশেষজ্ঞ নই, জানিও না, মানে আমার বাড়িতে পার্সোনালি নেই এখনো, কিন্তু আমার রিলেটিভ অনেকের বাড়িতেই দেখেছি এটা রয়েছে, মানে 7 হর্সেস কিনে বাড়িতে লাগিয়ে দিয়েছি। মানে এটার কোনো নির্দিষ্ট কিছু? দেখো, একটা জিনিস বলতে পারি, যে এই যে 7টি ঘোড়ার ছবির সঙ্গে বাস্তু রেমেডির অবশ্যই একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আচ্ছা, তবে এটা এখন এত জেনারেল হয়ে গেছে, মানুষের সেই বাস্তুগত দিকগুলো না ভেবে যে কোনো একটা ছবিকে ঘরের মধ্যে নিয়ে এসে 7টা ঘোড়ার ঘরের একটা দেওয়ালে যেখানে মনে হচ্ছে ভালো লাগবে সেখানেই লাগিয়ে দিচ্ছে।
কিন্তু আদৌ সেটা হওয়া উচিত নয়। প্রথম জানতে হবে 7 হর্সেস কেন, কেন 5টা নয়, কেন 9টা নয়। কারণ এই 7টা ঘোড়া এসছে কোত্থেকে? 7টা ঘোড়া হচ্ছে ভগবান সূর্যদেবের রথের বাহন। যে 7টা ঘোড়ার ছবি আমরা সূর্যদেবের রথের বাহন হিসেবে দেখি, সেই 7টা ঘোড়াই হচ্ছে এই 7টি ঘোড়া। তাহলে সেই জন্য 7 ঘোড়া চাই এখানে। কিন্তু আমি, আপনি যেমন বললেন যে 7টা ঘোড়া লাগিয়ে দিয়েছি, আমি অনেক বাড়িতে 9টা ঘোড়ারও ছবি দেখেছি, 3টে ঘোড়ারও ছবি দেখেছি, 5টা ঘোড়ারও ছবি দেখেছি। আচ্ছা, এবার তারা জানেই না যে কটা ঘোড়া অ্যাকচুয়ালি রাখা উচিত। তারা বললো ছবিটা ভালো লেগেছে, শুনেছি যে রানিং হর্সেস রাখা ভালো, তো লাগিয়ে দিয়েছি। তো মেন হচ্ছে উদ্দেশ্য হচ্ছে 7 হর্সেস, 5টা 7টা 9টা নয়, এই 5টা বা 9টা নয়, 7টাই 7 হর্সেস। এইবার এই ঘোড়াগুলোর রাখার, এই যে ছবিটা বিশেষ করে রাখার কিছু কিছু দিক আছে, সেগুলোও কিন্তু আমাদের উদ্দেশ্য অনুযায়ী। আচ্ছা, যেমন আমি বলি ঘোড়া কি কাজ করে, ঘোড়া হচ্ছে দ্রুততার প্রতীক। ওই জন্য রানিং হর্সেস রাখি, যে সবসময় দৌড়চ্ছে। আবার এই 7টা ঘোড়ার আরও কিছু তাৎপর্য আছে আমাদের হিন্দু শাস্ত্রে। যেমন আমাদের যে রামধনু আছে, রামধনুরও 7টা রং। আমাদের যে সপ্তাহ আছে, সপ্তাহেরও কিন্তু 7টা দিন। আমাদের শরীরে 7টা চক্র আছে একদম। সুতরাং এই 7 যে শব্দটা বা 7 যে সংখ্যাটা, এটার কিন্তু এটা খুব তাৎপর্য আছে আমাদের হিন্দু শাস্ত্রে। তাহলে এই 7 সংখ্যাটার সঙ্গে বা 7 ঘোড়ার সঙ্গে তাহলে কি কি আছে? গতিময়তা আছে, স্পিড। এই 7 ঘোড়ার সঙ্গে আমাদের জ্ঞান আছে, কারণ এই 7টা চক্র কী করে? আমাদের জ্ঞানের আলোকেই ইয়ে করে। আর হচ্ছে আমাদের জীবনকে আলোকিত করে, লাইট। এই যে রামধনু, ঠিক আছে, 7টা রঙের সমাহার। তাহলে এই 7টা ঘোড়া মানে একই সঙ্গে দ্রুততা দিতে পারে। আমাদের যেই জিনিসটাতে আমরা ব্লাইন্ড বা অন্ধকার, কোনো জায়গায় চিন্তা করে খুঁজে পাচ্ছি না যেটা কি হওয়া উচিত, তো সেই আলোটা, জ্ঞানের আলোটা ফেলতে পারে সেখানে। আচ্ছা। আর এমন কিছু বিষয় যেইখানে হয়তো আমাদের খুব হায়ার নলেজ দরকার, অথচ আমরা কোনো একটা জায়গায় ব্লকডাউন হচ্ছি বা আটকেই যাচ্ছি, সেই জ্ঞান কার থেকে পাবো, কিভাবে পাবো বুঝে পাচ্ছি না। সেই 7 ঘোড়া কিন্তু সেই রাস্তা বা ডিরেকশনটা দেখিয়ে দিতে পারে। খুব ইম্পর্ট্যান্ট এই জন্য একটা রেমেডি। এবার বলি এটা কোন দিকে লাগানো উচিত বা কোন দিকে লাগানো উচিত না। প্রথমত যেরকম ধরে রাখুন আমার জীবনে কিছু অপরচুনিটিসের দরকার, ঠিক আছে, তাহলে অপরচুনিটিস আসে কোত্থেকে? উত্তর দিক থেকে। কিছুক্ষণ আগেই আমি এই আলোচনায় বললাম। তাহলে 7টি সাদা ঘোড়ার ছবি আমাদের উত্তর দেওয়ালে লাগানো উচিত। আচ্ছা, মানে অপরচুনিটিস আসার জন্য একদম স্পিড, খুব দ্রুততার সঙ্গে নিয়ে আসবে। এখানে খালি খেয়াল রাখা উচিত সেই ঘোড়াগুলোর ছবি যেন কখনোই আমাদের প্রধান দরজার দিকে মুখ না থাকে, তাহলে অপরচুনিটি আসবে, বেরিয়ে চলে যাবে। এইটা খেয়াল রাখা উচিত। আবার ধরে রাখুন যে অপরচুনিটিস তো এসছে, কিন্তু কাজও করছি, কিন্তু মানুষ কাজ করে কিসের জন্য? সুনাম, সুখ্যাতি, ঠিক আছে, এগুলোর জন্যও তো। সেগুলো জীবনে নেই, যেন মনে হচ্ছে কাজ করে যাচ্ছি যন্ত্রের মতন, কিন্তু জীবনে কোনো সেই রকমভাবে সুনাম সুখ্যাতি নেই। ধরে রাখুন আমার প্রফেশন বা আপনার প্রফেশনেও যদি দিনের শেষে সেই মানে মেন্টাল হ্যাপিনেস না থাকে যে আমি যে কাজটা করলাম সেটা যেন আর 4 জনের কাছে ছড়িয়ে যায়, একদম সেই জিনিসটা যদি না থাকে, তাহলে পরের দিন মনে হবে কাজ করানোর যে মোটিভেশনটাই চলে যাবে। শুধুই কি অর্থ হতে পারে না। তাহলে সেই রকম যাদের ইচ্ছে থাকবে যে আমাদের নিজের প্রফেশনে যেটা চাকরি করছে সেখানেও তাদের সুনাম সম্মান দরকার, ব্যবসা করছে সেখানেও দরকার, আমরা যারা অভিনয়, কলা, সঙ্গীত জগতে রয়েছি সেখানেও সুনাম সম্মান দরকার। তারা কি করবেন? 7টা লাল বা ব্রাউন হর্স লাগাবেন দক্ষিণ দিকের দেওয়ালে। তবে এখানেও একটা নোট করে রাখতে হবে কি, যে সতর্কীকরণ আছে, যে দক্ষিণ দিকে যখন লাগাবেন সেখানে যেন কোনো ব্লু কালার না থাকে আর জল না থাকে সেই ছবির মধ্যে। 7টি লাল বা ব্রাউন ঘোড়া অবশ্যই দক্ষিণ দিকের দেওয়ালে লাগান। যদি গোল্ডেন ফ্রেমে লাগাতে পারেন আরও ভালো হয়, দুর্দান্ত রেজাল্ট দেবে। আপনারা অবশ্যই ভাগ্যস্কোপ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এত সুন্দরভাবে স্যার আমাদেরকে বলছেন, তো এটা যেমন আপনারা এখান থেকে যতটা জানছেন ঠিকই আছে, কিন্তু ডিটেলসে বাস্তু সম্পর্কে আমি যতটুকু আলোচনা এখনও পর্যন্ত ওনার সাথে করলাম, জিনিসটা কিন্তু সাবজেক্টটা বেস্ট জটিল। তো অবশ্যই যদি আপনাদের প্রয়োজন থাকে, আমার যারা চ্যানেল যারা সাবস্ক্রাইব আছেন বা আমার যারা ক্লায়েন্ট আছেন, যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমাদের নিচে
ওনার চ্যানেলের ডিটেলস আমরা দিয়ে দেবো, অবশ্যই সেখানে গিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। তার কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আমরা দিয়ে রাখবো। তো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, একটা জিনিস বাস্তু নিয়ে তো আমি বললাম, ধরুন কোনো বাড়িতে একটা বাড়ি আমরা ভাড়া দিতে চাই, বা বাড়ি হতে পারে বা ফ্ল্যাট হতে পারে। তো ফ্ল্যাটের কোনো একটা অংশ যদি ভাড়া দিই, বা বাড়ির কোনো একটা পোর্শন যদি ভাড়া দিই, বা নিচের তলা বা ওপর তলা, তো সেক্ষেত্রে ওই বাস্তু, বাড়ির বাস্তু অনুযায়ী বা ফ্ল্যাটের বাস্তু অনুযায়ী যে ভাড়াটে এখানে ভাড়া থাকবেন, তো তার লাইফে বা তার জীবনচক্রে বা তার ইয়েতে কি এই বাস্তুর কোনো এফেক্ট পড়বে? এটা খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন আর খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নটা আমি খুব ফ্রিকোয়েন্টলি আমি পাই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাই, কলের মাধ্যমে পাই, যে আমি তো ভাড়াটে, আমার বাস্তুর ওপর কী এফেক্ট হবে। তো সেটা একদমই ভুল ভাবনা। এটা আপনারা মাথা থেকে সরিয়ে দিন যে আপনি ভাড়াটে বলে সেই বাড়ির যদি কোনো ভুল বাস্তু ডিজাইন থাকে তাহলে আপনার ওপর কোনো এফেক্ট পড়বে না, সেই বাড়ির মালিকের ওপর পড়বে। এটা সম্পূর্ণ ভুল। সেই বাড়িতে যদি বাস্তুগত কোনো ভুল ডিজাইন থাকে তার প্রভাব কিন্তু ভাড়াটে হিসেবে আপনার ওপরেও পড়বে। এবার আপনি বলবেন তাহলে আমি রেমেডি করব কী করে, আমায় তো ভাঙচুর করার আমার অ্যালাউ নেই। হ্যাঁ, অবশ্যই অ্যালাউ নেই, কিন্তু ভাঙচুর না করলেও, যেরকম আমি কিছুক্ষণ আগে দাদা বলছিলেন যে কালারের মাধ্যমে বাস্তুতে কিছু এফেক্ট আনা যায়, কিছু অবজেক্টসের মাধ্যমে। এই যে কিছুক্ষণ আগে আমরা মানি প্লান্ট নিয়ে আলোচনা করলাম, 7 হর্সেস নিয়ে আলোচনা করলাম, এরকমভাবে আরও আমরা পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন অবজেক্টস নিয়ে আলোচনা করব। সেই রকম অবজেক্টস বা শোপিস বা কালার দিয়েও কিন্তু আপনারা সেই বাস্তুতে কিন্তু আপনার নিজের অংশটুকুতে ব্যালেন্স করতে পারেন, অন্তত 80% ব্যালেন্স করতে পারেন, আর সেক্ষেত্রে কিন্তু উপকার অবশ্যই আপনারা পাবেন। আর এই বিষয়ে আমি আরেকটা জিনিস বলে রাখবো, ধরে রাখুন যারা যারা এই যে কিছুক্ষণ আগে দাদা বললেন যে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িটাকে আমি ভাড়া দেব, অনেকে সেটাও জিজ্ঞেস করে যে কোন পোর্শনটা ভাড়া দেওয়া উচিত আর কোন পোর্শনটা নিজের জন্য রাখা উচিত। এই দিকে আমি সবসময় এই ক্ষেত্রে বলবো যে যদি আপনার মনে হয় যে আপনি একই ফ্লোরে আছেন, অর্থাৎ একতলায় একটা বাড়ি, সেই বাড়িটাকে আপনি একটা পার্ট ভাড়া দেবেন, একটা পার্টে থাকবেন, আপনি চেষ্টা করবেন সবসময় সেই বাড়ির দক্ষিণ পশ্চিম পার্টে আপনি নিজে থাকবেন, বাকি অন্যান্য পার্টগুলোকে ভাড়া দেওয়ার ক্ষেত্রে। আর যদি আপনার বাড়ি দুতলা হয় তাহলে অবশ্যই আপনি দ্বিতলে থাকার চেষ্টা করবেন, নিচের ফ্লোরগুলো ভাড়া দেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি আলোচনা চলছে, আপনারা নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের। এবার স্যারকে আরেকটা কোশ্চেন করার আছে। তো বাস্তু তো অনেক রকম সমস্যা আমরা শুনলাম, সেটা প্রতিকার কীভাবে হয় সেটাও উনি বলছেন বা আরও বলবেন, আমরা যত এগিয়ে যাব আরও শুনবো। এর মধ্যে একটা কোশ্চেন যেটা আমার মনে পড়ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে ধরুন বাস্তুর সমস্যা আছে, তো আমি যদি মানে কোনো একটা পোর্শন ভেঙে বাস্তুটাকে ঠিক করতে চাইছি, তো এটা কি সম্ভব? মানে ভাঙচুর করে বাস্তুটাকে রাইট করা, এই ব্যাপারটা কি আদৌ সম্ভব? দেখুন, এখন মডার্ন বাস্তুতে আমরা মানে ভাঙচুর, এই মডিফিকেশান, রিমডিফিকেশান, এটা অনেক আস্তে আস্তে কমে আসছে। মডার্ন বাস্তুতে আগে যেরকম মানুষে বাস্তু রেমিডি মানেই ভয় পেত, যে বোধহয় বাস্তু কনসালটেন্ট আসলেই বলবে এই পোর্শনটা ভেঙে ফেলুন, ওই ভার্সনটা ভেঙে ফেলুন, এইটা নতুনভাবে তৈরি করুন, একটা বিরাট একটা ভয়, একটা ভীতি কাজ করতো। আর ভেঙে ফেলা মানেই তো জানেন লক্ষ লক্ষ টাকার খরচা। কিন্তু মডার্ন বাস্তুতে এখন বহু রেমেডি আসছে আস্তে আস্তে, যেগুলো কিন্তু ভেঙে না ফেলেও আপনি করতে পারেন। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, এখন আপনার যে বাড়ির দরজাটা রং প্লেসমেন্টে বসে আছে, ভুল জায়গায় দরজাটা বসে আছে, এসে কেউ বলে দিল যে এই দরজাটা ভেঙে ফেলুন, ভেঙে যেখান দিয়ে অ্যাকচুয়ালি উচিত সেখান দিয়ে দরজাটা করবেন। এবার বলে দেওয়াটা খুব সহজ, এবার সেই দরজাটাকে এখান থেকে ভেঙে ওখানে নিয়ে যাওয়া, এটার জন্য কিন্তু বহু হ্যাপা রয়েছে, আর এর মধ্যে কিন্তু অনেক টাকার কস্টও ইনভলভমেন্ট হয়ে রয়েছে। একদম। তো সেক্ষেত্রে আমরা এখন কি করি, ভার্চুয়াল ডোর শিপমেন্ট বা ভার্চুয়াল ডোরকে শিফট করিয়ে দেওয়া, এইরকমও কিন্তু বাস্তুতে রেমেডি, এখন মডার্ন রেমেডি চলে এসছে। এবার বলবেন সেই রেমেডিগুলো কাজ করে, 100% কাজ করে। এই কথা আমরা তো প্রথমবার এখানে অন রেকর্ড বা অন ক্যামেরায় বলছি না, এর আগেও বহুবার বলেছি, এবং আমাদের বিভিন্ন যে ক্লায়েন্টস আছে তাদের ওপর অ্যাপ্লাই করে আমরা এসে বলছি যে এগুলো কাজ করে, 100% কাজ করে। আচ্ছা, এটাও সম্ভব? 100% সম্ভব। ওকে। আমার নিজেরই একটি ক্লায়েন্টস আছে, নিউ টাউনে থাকে, তো ওনার কিন্তু রং প্লেসমেন্টে দরজা ছিল, উনিও একজন কিন্তু রিয়েল এস্টেট ডেভেলপার।
আচ্ছা, উনিও 4 তলা 5 তলা বাড়ি বানান, নিজের বাড়ি ভুল হয়ে রয়েছে সেটা উনি নিজে জানেন। টুকটাক হয়তো বাস্তু জানেন এখান থেকে ওখান থেকে, যেরকম আমরা সবাই জেনে থাকি ইউটিউব থেকে, কোনো বই থেকে, কোনো ইয়ের থেকে, কিন্তু উনি যে ওনার নিজের বাড়ির মেন গেট রং প্লেসমেন্টে হয়ে রয়েছে সেটা উনি জানতেন না। যখন আমাকে নিয়ে গেলেন একবার, আমি বললাম এটা রং প্লেসমেন্ট। এবার বলছি এখানে তো আমি ভাঙতে পারবো না, কারণ এটা তো ফ্ল্যাট বাড়ি, ওপরে নিচে চারিদিকে ফ্ল্যাট, আমি যদি নিজের দরজাটাকে ভেঙে দিই তাহলে মুশকিলে পড়ে যাব, ব্যালেন্স খারাপ হয়ে যাবে। তখন আমি সেই বাড়িতেই করি যে আমি কিন্তু সেই দরজাটার একটা ভার্চুয়াল শিফটিং করিয়ে দিই, যেখানে উচিত সেইখানে ভার্চুয়াল শিফটিং করানো যায়, এবং সেটা একটি সুন্দর একটি রেমেডি, কিন্তু ওতে খুব বেশি ভাঙচুরের প্রয়োজন হয় না, কিছু বাস্তুর জিনিস, বাস্তুযন্ত্রের প্রয়োজন হয়, সেগুলোর দ্বারা ভার্চুয়াল রেমেডি হয়ে যায়। এবার সেটার পরে ওনার কাজ যে গতি ছিল, সেই গতি বলতে পারেন 10 গুণ বৃদ্ধি পেয়েছে। 10 গুণ। আগে যদি উনি বছরে একটা প্রজেক্ট বা দুটো প্রজেক্ট করতেন, এখন বছরে 8টা থেকে 10টা প্রজেক্ট উনি এখন করেন। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে বলছি, ধরুন যে ডেভেলপারের কথাই যখন উঠলো, তো দেখুন একটা ডেভেলপমেন্ট যখন হচ্ছে, আমরা কি করি না, ইঞ্জিনিয়ার কাছে যাচ্ছি প্ল্যানটা পাস করানোর জন্য বা প্ল্যানটা তৈরি করার জন্য। তো আপনি যেটা বলছেন, তা এই মুহূর্তে যদি শুধু ইঞ্জিনিয়ার না, যদি আমরা কোনো একটা বাস্তুবিদের কাছে যাই, দেখুন একটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে 20টা বা 50টা বা 100টা ফ্ল্যাট আছে, তাহলে কি না ওই পুরো যে প্ল্যানটা, যেটা অ্যাপার্টমেন্টটা হচ্ছে, তাহলে যদি একটা ইঞ্জিনিয়ারের সাথে সাথে একটা বাস্তুবিদের কাছেও যায় প্রথমেই, তাহলে কি ওই যতগুলো ফ্ল্যাট হবে তাহলে সবার বাস্তুটা কি ঠিক করা প্রথমেই সম্ভব? ওই ডেভেলপার কি সেটা করতে পারে? হ্যাঁ, দেখুন আমরা সবসময় বলি যে প্রথম আপনারা যেরকম আর্কিটেক্টের কাছে যাচ্ছেন একটা বিল্ডিংকে ডিজাইন করতে, সে আমি বলবো না যে আর্কিটেক্টের কোনো বাস্তুর নলেজ নেই, অবশ্যই তাদের থাকতে হয়, বেসিক কিছু বাস্তুর নলেজ তাদেরও থাকতে হয়, কিন্তু আমি তাও বলবো সেই ডিজাইনটাকে নিয়ে একবার একটা সেকেন্ড ওপিনিয়ন যে কোনো বাস্তু কনসালটেন্টের সঙ্গে করান। তাতে হবে কি হবে, ডিজাইন লেভেলেই যদি কিছু ফল্ট থাকে আমরা ধরে সেটাকে রেকটিফাই করে দিতে পারি। একদম একদম। তারপরে নিয়ে গিয়ে আপনি যখন কনস্ট্রাকশন করবেন, সেখানে দেখবেন অন্তত আমরা চেষ্টা করি যে দেখুন 100% বাস্তু কমপ্লায়েন্স বাড়ি হওয়া বা ফ্ল্যাট হওয়া অসম্ভব, শহরে অসম্ভব, কিন্তু হ্যাঁ ওটা চেষ্টা করা যায় 70 থেকে 80% যদি বাস্তু কমপ্লায়েন্স হওয়া যায়, তাহলেও কিন্তু অনেক সুখে শান্তিতে সেখানে লোকজন। আমরা মোটামুটি মার্কেটে তো আমরা দেখছি অনেক জায়গায় কিন্তু বাস্তু কমপ্লায়েন্স প্রথমেই বড় বড় ডেভেলপাররা কিছু কিছু লিখেও দিচ্ছে, যে এটা এখন নতুন, হ্যাঁ নতুন আসছে, যে ওনারা ওইরকম ভাবেই ডিজাইন নিয়ে গিয়ে, আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে গিয়ে বা প্ল্যান নিয়ে গিয়ে একজন বাস্তুবিদের সঙ্গে কনসাল্ট করছে, তারা গিয়ে কিছু যদি ফল্ট থাকে ওই লেভেলেই ঠিক করে দিচ্ছে যে এটাই নিয়ে গিয়ে আপনি রেকটিফাই করিয়ে নিন, এটা এরকমভাবে হওয়া উচিত নয়, এরকমভাবে হলে ভালো হয়। তখন ওনারা গিয়ে আবার আর্কিটেক্টের সঙ্গে আলোচনা করে আবার ওটাকে অ্যাডজাস্ট করছে, করে তারপরে কনস্ট্রাকশন তৈরি করছে। এই জন্য এখন যে মডার্ন যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে অনেকটাই কিন্তু আগের থেকে বাস্তুগতভাবে অনেকভাবে কমপ্লায়েন্স কিন্তু হচ্ছে। একটু বড় লেভেলের ডেভেলপার তারা কিন্তু এগুলো মোটামুটি মেনটেন করেই করছে। আচ্ছা, এই বাস্তু নিয়ে অনেক কথা হলো, এর মধ্যে আরেকটা প্রশ্ন আমি করতে চাইছি, সেটা হচ্ছে কালা জাদু, এই সম্পর্কে যদি কিছু বলেন, এটা কি জিনিস? দেখুন, এটা নিয়ে একটা মিথ বলবো বা কিছু আছে বলবো, বা একটা মানুষকে ভয় দেখানো আছে বলবো। আচ্ছা, যে কিছু কিছু লোককে ভয় দেখায় যে আপনার বাস্তুতে বিশাল কিছু দোষ তৈরি করা হয়েছে, তারা নিজেরাও জানে না ওই দোষগুলো কি। আচ্ছা, এবার বলবে যে সেই বাস্তুতে কেন দোষ তৈরি করা হয়েছে, না মাটির নিচে এমন কিছু জিনিস পুঁতে দিয়ে চলে গেছে যে সারা বাড়ি তাতে দোষযুক্ত হয়ে গেছে, সেই বাড়িতে আপনারা কিছুতেই থাকতে পারবেন না, ভালো কোনো কাজ হবে না, দেখবেন বাড়িতে লোকজন সর্বদাই অসুস্থ হবে। তো এই জিনিসগুলো কিন্তু বাস্তু যত না বেশি, তার থেকে কিন্তু সাবজেক্টটা অনেক চলে যায় তান্ত্রিক দিক থেকে বেশি চলে যায়। ঠিক আছে, বাস্তু কিন্তু কখনোই বলে না যে বাস্তু দোষযুক্ত হয়ে যেতে পারে পুরো বাস্তুটা। কেউ একটা বাস্তুতে এসে একটা মন্ত্রপুত কিছু একটা ফেলে দিয়ে চলে গেল, পুরো বাস্তুটা দোষযুক্ত হয়ে গেল, এটা কখনোই কিন্তু বাস্তুতে সম্ভব নয়। এগুলো তান্ত্রিক ক্রিয়া হতে পারে, যে কোনো ব্যক্তির ওপর বা কোনো পরিবারের ওপর তান্ত্রিক ক্রিয়া করে দিতে পারে। তার মানে এই নয় যে আমার একটা তান্ত্রিক ক্রিয়া করলো তার মানে পুরো বাস্তুটা আমার দোষযুক্ত হয়ে গেল, সেই বাস্তুতে সবাই অসুস্থ থাকবে, কোনো আর্থিক উন্নতি হবে না বাস্তুতে। তো এই জিনিসটা কিন্তু ভুল কনসেপ্ট, এটা কিন্তু ঠিক নয়। যে মানুষ ভেবে নিল যে এরকম কেউ কিছু করেছে মানেই সেটা সেই বাস্তুতে পুরো বাস্তুটা আমার দোষযুক্ত হয়ে গেল, এটা ঠিক নয়। হ্যাঁ, এগুলো তান্ত্রিক ক্রিয়াকলাপ অবশ্যই হতে পারে, তার জন্য আপনারা যে কোনো ভালো তান্ত্রিকের কাছে গিয়ে সেগুলো থেকে কিন্তু মুক্তির উপায় খুঁজতে পারেন অবশ্যই। আমরা দেখি অনেক সময়
ভালোই চলছে, দীর্ঘদিন ধরে এসে ফ্যামিলিটা ভালো চলছে, সমস্ত কিছু ঠিক আছে, হঠাৎ করে তাদের বাড়িটা চেঞ্জ হয়ে গেছে। একটা বাড়িতে দীর্ঘদিন ধরে আছে, অনেক বছর ধরে, বা একটা ফ্ল্যাটে আছে, চেঞ্জ করে একটা জায়গায় চলে গেছে, কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে দেখা গেল নানা রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়েছে তারা, কোর্ট কাচারি এগুলো কি করে, মানে এটা কি বাস্তুর জন্যই হচ্ছে? দেখুন, অবশ্যই যদি আগের বাস্তুতে সে মোটামুটি ভালোই চলছিল, সুখে শান্তিতেই চলছিল, তার কোনো সমস্যা ছিল না, নতুন একটা বাস্তুতে চেঞ্জ করার পর যখনই তার এরকম আইনি ঝামেলা, পুলিশে ঝামেলা বা অন্য কিছু এরকম সমস্যা আসছে, তখন বাস্তুতে একটা রোল থাকবেই, 100% রোল থাকবে। যদি স্পেসিফিক্যালি আমি ধরি যে এরকম আইনগত কোনো ঝামেলা বা পুলিশি ঝামেলার মধ্যে দিয়ে তারা সেই পরিবার চলেছে, তাহলে তাকে পুরো অন্ধের মতন বাড়ির উত্তর পূর্ব এই উত্তর পশ্চিম কোণ মানে বায়ুকোণকে তাকিয়ে দেখতে হবে। আচ্ছা, বায়ুকোণে যদি কোনো ফল্ট থাকে, অর্থাৎ ফল্ট মানে বায়ুকোণে দিয়ে আপনার হয়তো প্রবেশ রয়েছে, বাড়ির প্রধান প্রবেশ, বায়ুকোণ দিয়ে দেখবেন হয়তো সেখানে আপনার কিচেনটা রয়ে গেছে, বা বায়ুকোণ এক্সটেন্ডেড হয়ে গেছে, বা বায়ুকোণে কাট হয়ে রয়েছে, এই রকম জিনিসগুলো যদি হয় বায়ুকোণে, তখন দেখবেন সেখানে কিন্তু আপনার এই রকম ধরনের আইনি ঝামেলা, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এগুলো কিন্তু আসবেই আসবে। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে বাস্তুর সঙ্গে জানি না কী কী সম্পর্ক আছে, আরও অনেক, এটা অনেক বড় সাবজেক্ট, যেটুকু আমি এখন স্যারের মুখ থেকে শুনছি অনেক বড় সাবজেক্ট, এটা একদিনে সম্ভবও না জানাটা। একটা জিনিস যেটা এই প্রেগনেন্সির ব্যাপারটা, এটা কি বাস্তুর সঙ্গে কোনো রকমভাবে রিলেটেড আছে? 100% প্রেগনেন্সির সঙ্গে বাস্তুর 100% রিলেশন আছে, এবং এটা আমি নিজে বাস্তু করি, হ্যাঁ, সেখান থেকেই আমরা দেখেছি যে প্রেগনেন্সির সঙ্গে কিন্তু বাস্তুর একটা রিলেশন, ডাইরেক্ট রিলেশন রয়েছে। যেমন ধরুন আমি উদাহরণ দিই, যে নিউলি ম্যারিড কাপলস, তারা যদি কখনো বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে শোয়, বা তাদের যদি বেডরুমটা হয়, তাহলে কিন্তু দেখা যাবে তাদের কিন্তু কনসিভ করতে প্রবলেম হতে পারে। এটা একটা অবশ্যই। আরেকটা দিক হচ্ছে দক্ষিণের দক্ষিণ পশ্চিম, অর্থাৎ সাউথ অফ সাউথ ওয়েস্টে যদি বেডরুম এসে যায়, তাহলে মিসক্যারেজ প্রচুর হবে, মাল্টিপল মিসক্যারেজ হতে পারে। সিমিলারলি যদি ইস্ট অফ সাউথ ইস্টে যদি কারোর বেডরুম এসে যায়, দক্ষিণ পূর্ব কোণের একটু পূর্ব দিক ঘেঁষে, তাহলেও দেখা যায় তার কিন্তু এইরকম কনসিভ করতে বা প্রেগনেন্সিতে সমস্যা আসবেই। আরেকটা জিনিস, যে কোনো নিউলি ম্যারিড কাপলদের জন্য আমি বলছি, আপনারা অবশ্যই দেখবেন যে আপনারা যখন কোনো বিছানায় শুচ্ছেন, তার উপরে কোনো বিম আছে কিনা দেখবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি বিম থাকে তাহলেও কিন্তু আপনাদের কনসিভ করতে বা প্রেগনেন্সি আসতে বা পোস্ট প্রেগনেন্সিও সমস্যা আসতে পারে। এই জিনিসগুলো খেয়াল করবেন। অবশ্যই মাথা দক্ষিণ দিকে দিয়ে শুতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন আস্তে আস্তে এই জিনিসগুলো যদি একটু আপনারা কেয়ার করেন, তাহলে কিন্তু প্রেগনেন্সি নিয়ে কোনো সমস্যা আসার কথা হবে। আচ্ছা, এখন একটা জিনিস কনসেপ্ট খুব এসছে শহরে, কারণ আসাটাই স্বাভাবিক, এখন তো গাছপালা তো দেখাই যাচ্ছে না, চারিদিকে এত বিল্ডিং হচ্ছে, মানে কংক্রিটের জঙ্গলের মধ্যেই আছি আমরা। তো এখন মানুষ সবাই একটু সবুজ, এই জিনিসটা চায়। তো সবার পক্ষে তো যাওয়া সম্ভব না, সবসময় নর্থ বেঙ্গল চলে গেলাম বা দূরে কোথাও বেড়াতে চলে গেলাম, সবার পক্ষে সম্ভব হয় না। তো বাড়িতেই অনেকে গাছ রাখছে। তো এই গাছ রাখার জন্য নির্দিষ্ট কোনো জায়গা থাকবে? একটু ফ্ল্যাটের মধ্যে যদি আমি গাছ রাখি, প্রচুর ফুল গাছ বা গাছ এনে যদি রাখতে চাই, সেটা কোন দিকে রাখলে ভালো হবে বা কিভাবে রাখলে ভালো হয়, যদি একটু বলেন স্যার। দেখুন, গাছের সঙ্গে অবশ্যই বাস্তুর একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। এখানে বুঝতে হবে গাছের রং কি, সবুজ। একদম। তাহলে সবুজ হচ্ছে আমাদের বায়ুতত্ত্বের কালার। তাহলে বায়ুতত্ত্বের যেদিকে যেদিকে দিক হবে সেই দিকে আমার সবুজ রাখলে সুবিধা। আর যেদিকে বায়ুতত্ত্বের এগেনস্টে মানে অ্যান্টি এলিমেন্ট যেখানে যেখানে থাকলে অসুবিধে হতে পারে, সেইখানে আমরা গাছ রাখতে পারবো না। এবার বলেন তাহলে সবুজ কোথায় রাখা যাবে বা এইরকম গাছগাছালি কোথায় রাখা যাবে? উত্তর দিক থেকে শুরু করতে হবে। উত্তর, উত্তর পূর্ব, পূর্ব, এই এরিয়া পর্যন্ত আমরা কিন্তু গাছগাছালি রাখতে পারি। বেশি বড় গাছ না হলেও, যেরকম আমি বললেন যে বাড়ির ভেতরে রাখার জন্য, বেশি বড় গাছ না হলেও গাছগাছালি আমরা রাখতে পারি। তবে এখানে আমার প্রেফারেন্স যে কোনো কাটা জাতীয় গাছ না রাখাই ভালো। ক্যাকটাস জাতীয় গাছ, কাটা জাতীয় গাছ, এগুলো আমাদের জীবনে মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড্ড বাধা দেয়।
তাই এই গাছগুলো আপনারা রাখবেন অবশ্যই, সেগুলো বাড়ির বাইরে, যাদের মনে হবে নিজের ইন্ডিপেন্ডেন্ট হাউস আছে, সেগুলো ঘরের মধ্যে না রেখে হয়তো সামনে কোনো বাগান আছে, একটু জায়গা আছে, সেখানে নিয়ে গিয়ে রাখুন। কিন্তু ঘরের মধ্যে বা ব্যালকনিতে যারা এরকম গাছ টব রাখতে চাইছেন তারা কিন্তু ফ্ল্যাট বাড়িতে তো ব্যালকনির মধ্যেই অবভিয়াসলি রাখবে, ওরা চেষ্টা করবেন এই উত্তর থেকে উত্তর পূর্ব পূর্ব পর্যন্ত এই জায়গাটায় রাখা। দক্ষিণ পশ্চিমে গাছ একদমই রাখবেন না, দক্ষিণ পশ্চিমে গাছ রাখলে সেভিংস নষ্ট করে দেয়, একদম সেভিংস নষ্ট করে দেবে। দেখবেন সঞ্চয়, আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করলেও মাসের শেষে সঞ্চয় বলে কিছু থাকবে। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন করে একটা জিনিস আমি জানলাম, বুঝতে পারছি দক্ষিণ পশ্চিম এই দিকটা, এটা কি বাস্তুতে একটু নেগেটিভ? খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, কারণ যেরকম আমরা ঈশান কোণ খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা, দক্ষিণ পশ্চিমকেও খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা বলা হয়। যদি আপনি একটা স্কোয়ার বাস্তুকে ইমাজিন করেন তাহলে দেখবেন দক্ষিণ পশ্চিম আর উত্তর পূর্ব হচ্ছে একদম ডায়াগোনালি অপোজিট। আচ্ছা আচ্ছা, ঠিক ডায়াগোনালি অপোজিট। তাহলে এই জন্য এই দুটো কর্নার বা এই দুটো কর্নারের মাঝখানে যদি একটা লাইন টেনে দেন, এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট। এই লাইনের ওপরেও কোনো কনস্ট্রাকশন হওয়া উচিত নয়, খুব ইম্পর্টেন্ট। আর দক্ষিণ পশ্চিম আর উত্তর পূর্ব এই জন্য দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ যেরকম উত্তর পূর্ব দিকে বলা হয় যে আমাদের বাস্তুদেবতার মাথা থাকে, তাহলে বাস্তুদেবতার মাথাকে কেন ওখানে ইমাজিন করা হয়েছে বা বলা হয়েছে আমাদের শাস্ত্রে, কারণ আমাদের সেই দিকটা যদি আমরা ব্লক করে ফেলি আমাদের চিন্তা ভাবনায় প্রবলেম চলে আসবে, থট প্রসেসে প্রবলেম চলে আসবে, আমাদের মেমোরি উইক হয়ে যাবে। বাচ্চারা দেখবেন সেই গৃহে যাদের নর্থ ইস্ট ডিস্টার্ব আছে সেই গিয়ে বাচ্চারা দেখবেন পড়াশোনা অনেক সারাদিনই করছে কিন্তু মেমোরাইজ করতে পারছে না, ভুলে যাচ্ছে, স্কুলে গিয়ে পরীক্ষা হলে গিয়ে ভুলে যাচ্ছে, সিলি মিস্টেক করে দিয়ে চলে আসছে। আবার সিমিলারলি যখন দক্ষিণ পশ্চিম আমাদের ড্যামেজ হবে সেখানে কিছুক্ষণ আগে বললাম যেরকম রিলেশনশিপ খারাপ হবে, দ্বিতীয় যেরকম বাচ্চারা অবাধ্য হয়ে যাবে, তৃতীয় সেভিংস নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই জায়গাগুলো খুব ডিস্টার্ব হয়ে যায়। এইটা যেমন আপনি বললেন, অনেক সময় দেখা যাচ্ছে যে এটা এই সমস্যাগুলো মানে দক্ষিণ পশ্চিমের দিকে আছে, কিন্তু মানে তার ইয়েটা মানে এন্ট্রি বলুন বা দক্ষিণ পশ্চিম দিকে তার পড়ার জায়গা বলুন ছিল, এতদিন প্রবলেম ছিল না, হঠাৎ করে প্রবলেম শুরু হয়েছে। মানে হয়তো ছিল, সে বুঝতে পারেনি, জানি না, কিন্তু এখন অত্যাধিক পরিমাণে হচ্ছে। এই জিনিসটা কীভাবে সম্ভব? হ্যাঁ, এরকম হতে পারে। দেখুন, বাড়িতে তো আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জেস করে যাচ্ছি, ঠিক আছে। যেমন আমি উদাহরণ দিই, একটা বাড়িকে আমি বাস্তু ওয়াইজ প্ল্যান করে বানিয়ে দিয়ে এসেছি, যেমন প্রাথমিকভাবে 2 বছর তারা খুব ভালো ছিল, তারপরে কোথাও যোগাযোগটা আমাদের সঙ্গে সেই বাড়ির মালিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার সে ন্যাচারালি সে নিজের বাড়িতে কোথাও না কোথাও এদিক থেকে একটা হয়তো সিঁড়ি তুলে দিল, ওখান থেকে একটা দরজা কেটে বার করে দিল, কিছু রিমডিফিকেশান শুরু করে দিয়েছে। এবার সেগুলো আর আমাদেরকে হয়তো জিজ্ঞেস করেনি। ওকে, এবার ন্যাচারালি তার এফেক্ট আসতে শুরু হয়েছে, বাস্তুতে কিছু ডিস্টার্ব সে করেছে। হ্যাঁ, এবার যেই এফেক্ট আসছে সে আবার হয়তো আবার বছরখানেক পরে যোগাযোগ করেছে, তখন গিয়ে দেখছি যে আপনি যে আমরা যে প্ল্যান দিয়েছিলাম সেই অনুযায়ী তো অনেক কিছু চেঞ্জ হয়েছে বাড়ি। বলে হ্যাঁ, এখানে একটা দরজা বের করার প্রয়োজন ছিল, বাড়ির বাইক ঢোকানো যাচ্ছে না, এখান দিয়ে আমি কেটে দরজা বার করে দিয়েছি, এখান দিয়ে একটু 2 তলায় যাওয়ার সিঁড়ি এখানটা ভাড়া দেবো, ভাবলাম ভাড়াটেদের জন্য আলাদা একটা সিঁড়ি করে দিই, সেখান দিয়ে একটা সিঁড়ি তৈরি করে দিয়েছি। আমাদের সেগুলো তো আর জিজ্ঞেস করলেন না কনস্ট্রাকশনের আগে। এবার যখন সমস্যা আসছে তখন সে আবার বলছে এবার কি করব। তো ন্যাচারালি অনেক সময় হতে পারে এমন বাড়ি আছে যেগুলো প্রাথমিকভাবে হয়তো অনেক সময় বাস্তু কমপ্লাইট ছিল, পরবর্তীকালে অনেক জায়গায় কিছু না কিছু মডিফিকেশান হয়েছে, কিছু না কিছু চেঞ্জেস এসছে, কালার চেঞ্জেস হয়ে গেছে, ওখানে হয়তো কোনো জায়গায় কোনো এমন কিছু শোপিস একটা রেখে দিয়েছে, সেটারও এফেক্ট পড়তে পারে। তো অনেক হতে পারে যে এটা পরবর্তীকালে তার জন্য আস্তে আস্তে এফেক্ট আসছে, তাই পারে। দেখুন, ভগবান শিব যখন ধ্যানরত অবস্থায় ছিলেন তখন তার কপাল থেকে একটি ঘর্মবিন্দু, ঘামের বিন্দু মাটিতে পড়ে, সেখান থেকে অন্ধকাসুর নামে এক দৈত্যর সৃষ্টি হয়। এবার সেই অন্ধকাসুর সারা দেবলোকে অত্যাচার শুরু করে। এবার সমস্ত দেবতারা ভগবান শিবকে এসে ধরেছে যে আপনি একে ধ্বংস করুন, নাহলে তো দেবলোক শেষ করে দেবে। তখন শিব বলল, এ তো আমি শেষ করতে পারবো না, কারণ এ তো আমার শরীর থেকেই সৃষ্টি হয়েছে, ঠিক আছে, আমি এর কোনো ব্যবস্থা করছি অন্য। তো ও সঙ্গে সঙ্গে শিব কী করলো, তার এক অবতার পুরুষকে সৃষ্টি করলো। সে বিশালাকার দেহ, তার দেখতে কদাকার, সে সেই রকম এক পুরুষকে সৃষ্টি করলো। সৃষ্টি করে বললো, যাও তুমি অন্ধকাসুরকে মারো, হত্যা করো।
সে অন্ধকাসুরকে হত্যা করে, হত্যা করে শিবের কাছে আসে। শিব প্রসন্ন হয়, বলে তুমি কি বর চাও? সে বলল দেখুন আমিও চাই দেবতাদের মতন প্রত্যেক গৃহে যাতে আমিও পূজিত হই, এইরকম আমাকে একটা বর দিন, যাতে আমারও প্রত্যেক গৃহে গিয়ে আমার মহিমাও ছড়িয়ে পড়ে। হ্যাঁ, বলছে ঠিক আছে, তাহলে আজ থেকে তোমার নাম হলো বাস্তুপুরুষ। তুমি আজ থেকে পৃথিবীতে যখনই কেউ একটি জায়গা কিনে তার ওপর বাড়ি তৈরি করবে, তুমি সেই বাড়ির অধিপতি তুমিই হবে। তোমাকে পুজো না করে সেই বাড়িতে সে প্রবেশ করতে পারবে না, গৃহপ্রবেশে ওই জন্য বাস্তুপুরুষের পুজো করা হয়। বলল তারপরে শিব যে তোমার রচিত নিয়ম অনুযায়ী যে ব্যক্তি সেই জায়গার উপরে বাড়ি তৈরি করবে, সেই ব্যক্তি সুখে শান্তিতে জীবন কাটাবে। আর তোমার নিয়মের বিরুদ্ধে গিয়ে যে ব্যক্তি সেখানে বাড়ি তৈরি করবে, সে কিন্তু সারা জীবন দারিদ্র্যে কষ্টে কাটাবে। তাহলে তোমার রচিত নিয়মকেই মানুষ জানবে বাস্তুশাস্ত্র নামে। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে মানুষ বলছে যে বাস্তুশাস্ত্র 15 বছর আগের, 20 বছর আগের, দেখুন পুরাণের স্টোরি থেকে আমি এলাম যে বাস্তু পুরুষ, বাস্তুশাস্ত্র কোত্থেকে এসছে। তো এইভাবে বাস্তু পুরুষের আগমন এবং বাস্তুশাস্ত্রের আগমন। আচ্ছা, তাহলে এখানে বোঝা গেল যে বাস্তুশাস্ত্র কখনো 20-25 বছর 30 বছর আগের ঘটনা নয়। পুরাণেও কিন্তু এই বাস্তু পুরুষের আবির্ভাব কিভাবে হয়েছে, বাস্তুশাস্ত্র কিভাবে রচিত হয়েছে তার কিন্তু উল্লেখ আছে। আচ্ছা, তাহলে পুরাণেই এটা পাওয়া যাচ্ছে। অবশ্যই। তাহলে কি বাস্তুশাস্ত্র শুধু হিন্দু শাস্ত্র মতে বা হিন্দু যারা আছে তাদের জন্যই? না, দেখুন আমি এটা বলে দিই, অনেকেই জিজ্ঞেস করে যে ভারতবর্ষের বাইরে কি আমাদের যে বাস্তুশাস্ত্রের নিয়মগুলো আছে সেগুলো প্রযোজ্য? আমি বলবো 100% প্রযোজ্য, কিন্তু ওখানে কিছু কিছু আমাদের যে নিয়মগুলো ওখানে ক্ষেত্রে আলাদা হয়ে যায়। কারণ আপনি যখন ওয়েস্টে যাবেন সেখানে সূর্য ওঠার সময় ইত্যাদি আলাদা সব কিছু, তো সেইখানের জায়গা অনুযায়ী আপনাকে তখন একটু আধটু চেঞ্জেস করতে হবে। বাকি কিন্তু ফান্ডামেন্টাল যে রুলসগুলো সবই এক। আচ্ছা, এই পঞ্চতত্ত্বই কাজ করবে, এই ডিরেকশানগুলোই তখন কাজ করবে, কিন্তু আপনাকে তখন সেখানকার যে পজিশান, সেখানকার যে বিশেষ করে ক্লাইমেট, দেখুন পশ্চিমবঙ্গেও কিন্তু বাস্তু একরকমের আলাদা হয়। আপনি যদি সাউথ ইন্ডিয়ায় বাস্তু দেখেন বা নর্থ ইন্ডিয়ায় বাস্তু দেখেন, কারণ এখানে মানুষের দক্ষিণ খোলা বাড়ি বা দক্ষিণ খোলা ফ্ল্যাট দেখবেন বেশি চায়, কারণ এখানে হচ্ছে হাওয়াটা দক্ষিণমুখী হয়ে বয়, সাউথ ফেসিং। এক্স্যাক্টলি। এখানে মানুষের দেখবেন, এবার এটা মহারাষ্ট্রে গেলে সবাই আবার বলছে ওয়েস্ট ফেসিং। না, ওয়েস্ট ফেসিং ওখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ওখানে। এই জন্য ক্লাইমেট অনুযায়ী কিন্তু বাস্তু চেঞ্জ হয়। এবার তার মানে কি বাস্তুর প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেল, ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে গেল? সেটা কখনো চেঞ্জ হবে না। এবার ক্লাইমেট অনুযায়ী আপনাকে কিন্তু বাস্তু আলাদা আলাদা কিছুটা হচ্ছে। এই যে সিঙ্গাপুরের মতন শহরও বাস্তু মেনে তৈরি হয়েছে। এবার অনেকে বলবে যে আমাদের যে ভারতীয় বাস্তু না, সেটা চাইনিজ বাস্তু, যেটা আমরা ফেংশুই বলে জানি, সেই মেনে কিন্তু পুরো আমাদের সিঙ্গাপুর সিটি তৈরি হয়েছে। ইভেন দুবাইও কিন্তু অনেকটা বাস্তু মেনে তৈরি। সেখানে দেখতে পাবেন যে দুবাইয়ের শহরটাকে এরকমভাবে সাজানো হয়েছে, তার কোন দিকে সমুদ্র থাকবে, কোন দিকে কি থাকবে, মরুভূমি কোন দিকে থাকবে, সেভাবে কিন্তু প্ল্যান করা হয়েছে। আচ্ছা, তো সেই রকম পৃথিবীর কিন্তু বহু বড় বড় শহর বা অনেক জায়গায় দেখতে পাবেন যে পুরো বাস্তু মেনে তৈরি করা হয়েছে। এবার মডার্ন সিটি সেগুলো বাস্তু অনুযায়ী তৈরি হয়েছে। একদম একদম। সে হয়তো সেগুলো ভারতীয় বাস্তু না হতে পারে, চাইনিজ ফেংশুই হতে পারে, বা অন্য তাদের যে দেশীয় কোনো বাস্তু পদ্ধতি হতে পারে, কিন্তু ফান্ডামেন্টাল সেই একই ফান্ডামেন্টাল। ওরা ওই সবাই কিন্তু ওই 5 এলিমেন্ট নিয়েই কাজ করছে। লাফিং বুদ্ধ, এই যে ব্যাপারটা, লাফিং বুদ্ধ আমরা দেখছি অনেকের বাড়িতেই এখন লাফিং বুদ্ধ দেখা যাচ্ছে। তো এই বিষয়টা যদি একটু বলেন, লাফিং বুদ্ধ বাড়িতে নিয়ে এসে রাখা বা কোন পজিশনে রাখা, এই জিনিসগুলো। দেখুন আমি একটা জিনিস বলবো, এই যে লাফিং বুদ্ধ প্রথমত হচ্ছে চাইনিজ ফেংশুইয়ের একটা রেমেডি। চায়না বাস্তু। হ্যাঁ, ফেংশুই নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, কারণ যেই জিনিস নিয়ে আমার খুব বেশি জ্ঞান নেই সেই বিষয় নিয়ে আমি কথা বলাটা খুব একটা মনে। তবে হ্যাঁ, এটুকু বলবো যে আপনারা যারা মানে এই যে চাইনিজ ফেংশুইয়ের লাফিং বুদ্ধ রাখছেন, আমাদের হিন্দু শাস্ত্রেও কিন্তু একজন লাফিং বুদ্ধ আছে, তাকে নিয়ে গৃহে রাখুন। এবার বলবেন সে কে? সে হচ্ছে কুবের দেবতা, তারও কিন্তু ওই পেট বড় লাফিং বুদ্ধের মতন। সেই কুবের দেবতাকে নিয়ে গৃহে রাখুন, তাহলেই তো হয়ে যায়। কিন্তু আমরা চাইনিজ ফেংশুইয়ের ওই লাফিং বুদ্ধকেই বেশিরভাগ গৃহে নিয়ে এসে রাখি। আমরা অনেকে জানিও না কিভাবে লাফিং বুদ্ধ রাখতে হয়। হ্যাঁ, তার থেকে আমার মনে হয় আপনারা যদি কুবের দেবকে নিয়ে এসে গৃহে রাখেন, তিনি তো ধনের দেবতা। হ্যাঁ, তিনি গড অফ ওয়েলথ বলা হয় ওনাকে।
সেখানে রাখুন। আচ্ছা, এবার একটা অন্যরকম কোশ্চেন করছি আপনাকে, সেটা হচ্ছে অ্যাস্ট্রো আর বাস্তু এটা এককভাবে কিভাবে কাজ করে, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা পার্থক্য এরকম কিছু ব্যাপার কিছু আছে? দেখুন, অ্যাস্ট্রোবাস্তুটা ইদানিং যদিও খুব পপুলার হয়ে উঠেছে, তবে সাবজেক্টটা কিন্তু অনেক পুরনো। আচ্ছা। হ্যাঁ, কারণ অ্যাস্ট্রো কিসে কাজ করে? অ্যাস্ট্রো হচ্ছে আমাদের একটা জন্মছক বা কুণ্ডলী তৈরি করে, এবং সেখানে দেখবেন একটা 360 ডিগ্রি একটা সার্কেল, সেটাকে 12টা ভাগে ভাগ করা হয়েছে, 12টা রাশি আমরা বলি, 30 ডিগ্রি 30 ডিগ্রি করে। এবার আমরা ওখানে দেখি যে ওর মধ্যে 9টা গ্রহ কোথাও না কোথাও বসে আছে। তাহলে কুণ্ডলীটা হচ্ছে আমাদের যে ওই 9টা গ্রহ কোথায় শক্তিশালী, কোথায় দুর্বল, কোথায় আমাদেরকে ভালো ফল দেবে, কোথায় খারাপ ফল দেবে, এবং তার জন্য দশা অন্তর্দশা দেখা হয়, কোন পিরিয়ডে আমরা সেই ফলগুলো পাবো সেগুলো দেখে। এটা হচ্ছে অ্যাস্ট্রো। আচ্ছা। এটা খুব সরলীকরণ একটা যদি সংজ্ঞা বলতে হয়। এবার বাস্তু যদি যাব, বাস্তু কি দেখছে? বাস্তুকে বলা হচ্ছে সায়েন্স অফ ডিরেকশন। তাহলে ডিরেকশনের সায়েন্স, বিজ্ঞান, ঠিক আছে? এখানে আমরা ডিরেকশনের সঙ্গে সঙ্গে আমাদের যে 5টা এলিমেন্টকেও ব্যালেন্স করা শিখছি। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কোথায়? যে মানুষে অ্যাস্ট্রোবাস্তু করছে। দেখুন, আমাদের যে 12টা রাশির কথা বললাম, এই 12টা রাশিরও প্রত্যেকটা রাশি কিন্তু এক একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। যেরকম মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। আবার বৃষ রাশি কিন্তু পৃথিবী তত্ত্বের। আচ্ছা, পৃথিবী তত্ত্বের রাশি। সুতরাং এখানেও কিন্তু আপনি প্রত্যেকটা রাশির আলাদা আলাদা তত্ত্ব পেয়ে যাবেন। সুতরাং এখানে কিন্তু সেই বাস্তু আর অ্যাস্ট্রো কিন্তু এক জায়গায় মিলে যাচ্ছে। আবার আমরা যখন জন্মাই পূর্ব দিকে যেই রাশিটা থাকে সেই রাশিটাকে লগ্ন বলে, ইস্টের দিকে। আচ্ছা। ধরে রাখুন আমার কর্কট লগ্নে জন্ম, তাহলে আমার জন্মের সময় পূর্ব দিকে কর্কট রাশিটা ছিল, তাই কর্কট লগ্ন হয়েছে। তাহলে ঠিক তার অপোজিটে 7th হাউসে যেই রাশিটা বসেছে সেটা পশ্চিম দিক আমার। আচ্ছা। তার মানে একটা মানুষের জন্মকুণ্ডলী দেখে সে যেই বাড়িতে জন্মিয়েছে সেই বাড়ির কিন্তু 80% জিনিস আপনি বলে দিতে পারেন। ওহো, আচ্ছা, এরকম। এক্স্যাক্টলি। এবং এটা আমি কিন্তু আমার চেম্বারে এটা প্র্যাকটিস করি, এবং সেটা অ্যাপ্লাই করে দেখা গেছে এটা 95% অ্যাকিউরেট হয়। আচ্ছা। এখন যদি সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা আমাকে সঠিক জন্ম সময় দেয়, তাহলে আর তারা যদি মনে রাখতে পারে যে তাদের সত্যিকারের জন্মের সময় বাড়িতে কোন জিনিসটা কোথায় ছিল, তাহলে একদম 95% মিলবেই মিলবে। তো অনেক সময় তো ধরুন জন্ম তো বাড়িতে হয় না, অনেক সময় হসপিটালে হয়। মানে যেই সময় ধরে রাখেন একটা বাড়িতে একটা বাচ্চাকে কনসিভ করা হয়, আচ্ছা। যেই বাড়িতে কনসিভ করা হয়েছে সেই বাড়িরই এফেক্ট কিন্তু তার কুণ্ডলিতে বেশি সব থেকে আসবে। ওকে, তার মানে বাস্তুর সঙ্গে অ্যাস্ট্রো পুরোপুরিভাবে একদম রিলেটেড। এ আলাদা করে দুটো যে আমরা আলাদা করে আইসোলেটেড একটা বাস্তু একটা অ্যাস্ট্রো, এখন আর সেই যুগ নেই। আপনি যতক্ষণ না অ্যাস্ট্রো বাস্তুকে কম্বাইন করবেন আপনি 100% রেজাল্ট পাবেন না। শুধু অ্যাস্ট্রো করে ছেড়ে দিলেন, রেমেডি করলেন। অনেকেই আসে রেমেডি করে দিলে বলছে না আমি তো সেই পাচ্ছি না, তখন তাকে বলি আপনি বাড়ির প্ল্যান নিয়ে আসুন। বাড়ির প্ল্যানে তখন প্রবলেম পাওয়া যায়, তখন তাকে আবার বাস্তুর রেমেডি করাতে হয়, তখন গিয়ে দেখা যায় তার তখন যে জিনিসটা সাকসেস আসছে। ওই জন্য দুটোকে সামনে রেখেই এগোতে হবে, অবশ্যই করতে হবে। স্যার, এবার যে প্রশ্নটা আপনার কাছে রাখবো সেটা খুব কমন আর কি। এখন দেখা যাচ্ছে অনেকেই ওই এন্ট্রির যে দরজা হচ্ছে, দরজার ঠিক ওপরে পঞ্চমুখী হনুমান রাখছে। মানে এই রেমেডিটা করে কি কোনো উপকার পাওয়া যায়? হ্যাঁ, এটা একটা ব্যাপার। দেখুন, আমাদের তো হিন্দু শাস্ত্রে আছে দ্বার দেবতা বলে। আমাদের যে নিত্য পূজা হয়, দেখবেন নিত্য পূজার সময় কখনো যদি বাড়িতে খেয়াল করবেন, পুরোহিত মশাই একটা ফুল তুলে একটা মন্ত্র পড়ে আমাদের দরজার দিকে ছুঁড়ে দেয়। হ্যাঁ, বা কখনো গিয়ে কেউ দিয়েও আসে, সামনে দিয়ে আসে। কেন দিয়ে আসে? কারণ আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয় যে আমাদের যে বাস্তুতে বিভিন্ন দ্বার দেবতাগণের বাস আছে, আমাদের যে প্রধান মুখ্য দ্বারে। আচ্ছা। কিন্তু আমাদের তো আজকাল সেই মুখ্য দ্বারটাই নেই, চৌকাঠ নেই। সেই চৌকাঠকে আমাদের দ্বার বলা হতো। হ্যাঁ, সেই চৌকাঠ নেই। তাহলে আমাদের তো ওইখানেই তো বাস্তুফলটা আমাদের এন্ট্রি থেকেই শুরু হয়ে গেল। ঠিক আছে? তো সেই যে দ্বার দেবতাগণ, এরকম অনেক দেবতা আছে। দ্বার দেবতাগণের মধ্যে হনুমানজি আছেন, গণেশ আছেন, ভগবান শ্রী গণেশ আছেন, ঠিক আছে,
ভগবান শ্রী নৃসিংহদেব আছেন। আচ্ছা। কারণ উনি যখন হিরণ্যকশিপুকে হত্যা করে তখন যেখান থেকে আবির্ভাব হওয়ার পরে, কারণ হিরণ্যকশিপুর তো বর ছিল যে সে ঘরের ভেতরেও মারা যাবে না, ঘরের বাইরেও মারা যাবে না। এই চৌকাঠ হচ্ছে ঘরের মাঝখানের একটা জায়গা, যেটা না ঘরের ভেতর না ঘরের বাইরে। ওই জন্য চৌকাঠের ওপর দাঁড়িয়ে নৃসিংহদেব হিরণ্যকশিপুকে হত্যা করেছিল। ওই জন্য এটাও মানা হয় যে সেই চৌকাঠ নামক দ্বারের অধিপতি দেবতা হলেন ভগবান শ্রী নৃসিংহদেব। ও, তো এই জন্য আমরা দেখবেন নিত্য পূজাতে বাড়িতে আমি যখন নিত্য পূজা করি, আমি কিন্তু সেই আমাদের যে মুখ্য দ্বার, সেই দ্বারের সামনে দাঁড়িয়ে ধূপ দ্বীপ দেখানো, আরতি করা, বা একটু গঙ্গা জল ছেটানো, সেখানে একটা ফুল নিবেদন করা, তো এটা আমরা করি। তো সেইখানেও এই কাজটার সঙ্গেও কিন্তু অনেক বাস্তুদোষ এমনি আপনার চলে যায়। এবার আসি যে আপনার কথায় যে এই দ্বারের ওপর কেউ পঞ্চমুখী হনুমান রেখে দিচ্ছে, ভগবান শ্রী গণেশকে রেখে দিচ্ছে, হ্যাঁ, সেগুলো রাখা ঠিক বা ঠিক নয়। দেখুন, সেগুলো আপনি রাখতে পারেন যদি এই যে আমি কিছুক্ষণ আগে বললাম সেই দ্বার দেবতাগণকে আপনি নিত্য সেবা দেন। আচ্ছা। এই যে নিত্য গিয়ে ওনাকে ধূপ দ্বীপ দেখাচ্ছেন, পুজো করছেন, একটা ফুল নিবেদন করছেন বা একটা মালা নিবেদন করছেন, ফটোটা অন্তত বা মূর্তিটা যদি থাকে সেখানে পুছে দিচ্ছেন প্রতিদিন, এই যে সেবাটা যদি দেন তাহলে ওনাকে রাখতে পারেন। না হলে এই ধুলোর মধ্যে রয়েছে, আমরা সেবা দিচ্ছি না, বাইরের দিকে রয়েছে, ধুলো ময়লা এসে ওনার গায়ে জমছে, ফটোতে জমছে, বলছো এটা আপনার ভালোর থেকে উল্টে আরো খারাপ বেশি হবে। তো সেটা অনেকে জানে না। একটা ছবি লাগিয়ে বছরের পর বছর গিয়ে দেখছি যে ধুলো আস্তরণ জমে গেছে। হ্যাঁ, আমি বললাম এক্ষুনি, আমি অনেক জায়গায় গিয়ে এক্ষুনি খুলিয়েছি, আমি খুলে যদি পরিষ্কার করে লাগান, নিত্য আবার যদি পরিষ্কার তাহলে লাগান, নাহলে লাগাতে হবে, নাহলে এটাকে পূজার স্থানে নিয়ে চলে যায় এই মূর্তিকে বা এই ফটোকে। বহু জায়গায় গিয়ে আমি খুলিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে, এই নিয়মটা মানতে হবে। আলোচনাটা অনেকটা আমরা শেষের দিকেই নিয়ে চলেছি, মোটামুটি শেষের দিকেই বলা যায়। এবার যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে, আমরা দেওয়ালে বাজারে যাচ্ছি, গিয়ে সবাই মিলে মানে যার যেমন পছন্দ শোপিস এনে নানা রকম সুন্দর সুন্দর ছবি এনে লাগাচ্ছি। তো এই যে ব্যাপারটা, মানে এটার সঙ্গে কি বাস্তু কোনো রিলেশন আছে? হ্যাঁ, অবশ্যই। এটা খুব ভালো একটা প্রশ্ন। যে কোনো ছবি, যে কোনো শোপিস এনে বাড়িতে এই যে আমরা দেওয়ালে লাগিয়ে ফেলি, এটা কিন্তু কখন যে আমাদের বাস্তু দোষ সেটা আমরা তৈরি করে সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না। ধরে রাখুন, আমি একটা উদাহরণ দিই, যে আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে দক্ষিণ দিক আমাদের অগ্নিতত্ত্বের দিক। এবার সেইখানে হয়তো কোনো আমি অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে তৈরি একটা কোনো শোপিস এনে লাগিয়ে রেখেছি। আমরা জানলাম না, আমরা বাজার থেকে দেখেছি, মেলায় দেখেছি, কোথাও দেখেছি, কিনে এনে লাগিয়ে দিলাম, অ্যালুমিনিয়াম মেটালের তৈরি। অ্যাকচুয়ালি এখন কাঠের যে এটা হয় না, ওটা তো অ্যালুমিনিয়াম দিয়ে হয়, কিন্তু হ্যাঁ, বেশিরভাগই অ্যালুমিনিয়াম। এখন যে ফ্রেমগুলো হয় বেশিরভাগই অ্যালুমিনিয়াম। ঠিক ঠিক। এইবার অ্যালুমিনিয়াম জানতে হবে যে অ্যালুমিনিয়াম মেটালটা হচ্ছে জলতত্ত্বের মেটাল। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটা আমাদের দক্ষিণ দিকে লাগানো উচিত নয়, অগ্নিতত্ত্বের দিক এটা। তাহলে অ্যালুমিনিয়ামের যেই কোনো মেটাল আমি জিনিস লাগালাম, আমি কিন্তু অ্যান্টি এলিমেন্ট এনে ফেললাম সাউথে। সঙ্গে সঙ্গে দেখা গেল যে ওই মেটালটা বা ওই শোপিসটা লাগানোর 15 দিন বা 1 মাস পর থেকে আমার সেলস ডাউন হয়ে গেল। আমি কিন্তু বুঝতে পারছি না, চারিদিকে এবার খুঁজে বেড়াচ্ছি তার রিজন কী হলো, সবই তো একই রকম আছে, ব্যাপার কী হলো, কিন্তু আমার চোখ যাচ্ছে না যে দেওয়ালে ওই শোপিসটা আমি এনে দক্ষিণ দিকে লাগিয়ে রেখে দিয়েছি, আমার হঠাৎ করে আমার সেল ডাউন হয়ে গেল। তো সেটা যখন আমরা যাই গিয়ে বলি এটা কবে লাগিয়েছি, না এই তো 1 মাস আগে লাগিয়েছি, এটা খুলুন। একটা উদাহরণ দিই, আমি একটা বাস্তুতে গেছি, এবারও সেই ভদ্রলোকের শখ হচ্ছে বিভিন্ন ধরনের গণেশের স্ট্যাচু নিয়ে এসে ঘরে রাখা। উনি সারা পৃথিবী ঘোরেন, কখনো সিঙ্গাপুর যান, কখনো হংকং যান, কখনো মালয়েশিয়া যাচ্ছে, কখনো চায়না যাচ্ছে। ওনার কাজের সূত্রে বিভিন্ন দেশ ঘোরেন, এবং ওনার কাজই হচ্ছে, ওনার প্যাশন হচ্ছে বলতে পারেন, বা হবি হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে ওই গণেশের স্ট্যাচু কালেক্ট করে করে নিয়ে আসা। আচ্ছা, ঠিক আছে। এবার উনি তো বিভিন্ন মেটাল, বিভিন্ন ধাতুর এই গণেশ স্ট্যাচু নিয়ে আসছে, কিন্তু উনি বুঝতে পারছেন না যে কোনটা কোন দিকে রাখা উচিত। উনি তো এসে চারিদিকে এনে ওই গণেশের স্ট্যাচু সাজিয়ে রাখছে, ঠিক আছে। এবার উনি যখন বুঝতে পারছেন না, তার ফলে কি ঘটলো, দেখা গেল ওনার যে বিজনেস করে সেই বিজনেসের সেল আস্তে 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 ডাউন হচ্ছে। উনি কিন্তু কিছুতেই বুঝতে পারছেন, উনি বলছে আমি এত এফোর্ট দিচ্ছি, আমার লোকজনও সেরকম ফাঁকি দিচ্ছে না, একই রকম খাটছে, হঠাৎ করে আমার সেল কেন ডাউন হয়ে যাচ্ছে দিন দিন। তখন আমি ওনার বাড়িতে গিয়ে বললাম যে আপনি লাস্ট 3-4 মাসের মধ্যে মনে করুন
এমন কি কি জিনিস বাইরে থেকে কিনে এনে বলছে আমি 3-4 মাসের মধ্যে 3-4টে কান্ট্রি ভিজিট করেছি, এবং সেখান থেকে এই গণেশের যে বিভিন্ন শো পিসগুলো এনে 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 বাড়িতে বিভিন্ন জায়গায় রেখেছি। আমি বললাম তখন এই যে শো পিসগুলো এনে এনে রেখেছেন এইগুলোকে কিছুদিনের জন্য সরিয়ে রাখুন। আচ্ছা। তো উনি যেই সরালেন তখন দেখা গেল আস্তে 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 কিন্তু সেই সেল আবার আগের মতন আপ হয়ে গেল। তার মানে এখানে একটা জিনিসে কখনোই ভুল বুঝবেন না, আমি কিন্তু গণেশ দেবতাকে সরানোর কথা বলিনি, আমি কিন্তু সেই গণেশ দেবতাকে যে মেটাল দিয়ে বানানো হয়েছে সেই মেটালের জন্য ওনাকে কিন্তু সরাতে বলেছে। এর আগেও কিন্তু গণেশ দেবতার অনেক ছবি অনেক মূর্তি ওনার ঘরে রয়েছে, সেগুলোকেও সরাতে বলেছে, কারণ আপনারা জানেন যে একই দেবতার একাধিক ছবি গৃহে রাখতে নেই। যেমন একটা শিবলিঙ্গ যদি থাকে আপনার, আপনি একাধিক শিবলিঙ্গ রাখতে পারেন না। যদি গণেশ যদি থাকে আপনার, তাহলে একাধিক গণেশ আপনি রাখতে পারেন না বাড়িতে। তো সেই জন্য আমি ওনাকে বলেছি যে এগুলো ভালো করে শালু কাপড় দিয়ে মুড়ে আপনি একটা ভালো জায়গায় কোথাও নিয়ে গিয়ে একটা বাক্সের মধ্যে এখন রাখুন, দেখুন আপনার মাসখানেক রাখার পরে যদি কোনো ডেভেলপ হয়। উনি বললেন হ্যাঁ আশ্চর্য রকমের ব্যাপার, আমার আবার আগের মতন সেল বাড়তে শুরু হয়েছে। তো এই জিনিসগুলোকে খেয়াল করতে হবে, যে কোনো স্ট্যাচুই হোক, যে কোনো ভগবানের মূর্তি হোক, যে আমরা ঘরে এনে কিনে লাগিয়ে রাখছি, দেওয়ালে লাগিয়ে দিচ্ছি, কোথাও রেখে দিচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে বারবার খেয়াল রাখতে হবে, বাস্তু দোষ তৈরি করতে পারে। ভগবান মানেই এই নয় যে আপনাকে কিন্তু সর্বক্ষেত্রে আপনার সব বাধাবন্ধকতাকে বার করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে সেই মেটাল সেই কালার অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু সমস্যায় আপনি। ঠিক। তো অনেকটাই আলোচনা আমরা করে নিয়েছি অলরেডি, এবার একটু লাস্ট 2-1টা কোশ্চেন করেই শেষ করব আজকে। লাস্ট যেটা কোশ্চেন, এত কিছু তো শুনলাম বাস্তু সম্পর্কে, আপনার কাছ থেকে অনেক নলেজ আমরা পেলাম আজকে। তো এবার যেটা কোশ্চেন সেটা হচ্ছে, তাহলে আমরা যখন একটা প্রপার্টি কিনতে যাব, তো মূলত কি কি বিষয় দেখে আমি প্রপার্টিটা কিনতে পারি? দেখুন আমরা বলি যে কিছুক্ষণ আগে যেরকম আবার বললাম, যে বলেছি যে একটা যে কোনো বাস্তু, সেটা আমরা ফ্ল্যাট কিনি বা বাড়ি কিনি, ইন্ডিপেন্ডেন্ট বাংলো কিনি, সেটা কখনোই 100% বাস্তু কমপ্লায়েন্স হওয়া সম্ভব নয়। কারণ তার অনেক ব্যাপার থাকে, মিউনিসিপ্যালিটির ড্রেনেজ কোন দিক দিয়ে গেছে, কোন দিক দিয়ে মিউনিসিপ্যালিটির লাইন ওয়াটার কানেকশন আসছে, সবার হাতে নেই, কোথায় আপনার ইলেকট্রিক পোল রয়েছে, সেখান থেকে আপনার কাছে রাখতে হবে, নাহলে সিএসসি আপনাকে অ্যাপ্রুভাল দেবে না। তো এই ইউটিলিটিসগুলোর কথা মাথায় রাখতেই হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই সব জিনিসগুলো যদি আপনি কনসিডারেশনের মধ্যে ধরেন, তাহলে 100% বাস্তু কমপ্লায়েন্স আজকালকার দিনে মেট্রোপলিটন সিটি কেন, যে কোনো সাধারণ সেকেন্ড টায়ার থার্ড টায়ার সিটিতেও বানানো সম্ভব নয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে মেন কিছু জিনিস আমরা বলে দিই। যেমন আমরা বলি যে মুখ্য দ্বার, যে মেন ডোরটা আপনাকে দেখতে হবে যেন সঠিক দিকে থাকে। এবার এখানে আমি বলে দিই যে সঠিক মানে কোন সঠিক। দেখুন আমাদের বাস্তুতে আছে 32 রকমের দ্বার হতে পারে, আচ্ছা 32 রকম টাইপস অফ মেন ডোর হতে পারে। ঠিক আছে, এবার তার মধ্যে মাত্র 9টা থেকে 10টা হচ্ছে পজিটিভ রেজাল্ট দেওয়া ডোর, বাকি সবগুলোই নেগেটিভ দেবে, না হলে এভারেজ দেবে। তাহলে আগে আপনাকে এই 32টা দ্বার জানতে হবে, সেই 32টার মধ্যে কোনগুলো পজিটিভ রেজাল্ট দেয় জানতে হবে, মাত্র 9টা কি 10টা দেয়। তাহলে সেই ডোরগুলোর মধ্যে আপনাকে মেন ডোরটা ফেলতে হবে বা রাখতে হবে। মানে আপনি তো আর ফেলতে পারবেন না, আপনি একটা ফ্ল্যাট কিনতে গেছে, সেখানে তো আপনার কাছে কোনো চয়েস নেই, তাহলে আপনাকে অন্তত কম্পাস ফেলে দেখে নিতে হবে যে আমার কোনো ফেভারেবল জায়গা দিয়ে ওই ডোরটা যাচ্ছে কিনা, মেন ডোরটা আছে কিনা, সেটা মেন দেখে নেওয়া। এরপরে যখন মেন ডোর দিয়ে ভেতরে ঢুকছেন, এরপরে খেয়াল রাখতে হবে ঈশান কোণ, নর্থ ইস্ট, ওখানে কখনোই যেন টয়লেট বাথরুম না হয়। আচ্ছা, এটা খুব জরুরি। হ্যাঁ, ইভেন কিচেনও না হওয়া খুব জরুরি। তাহলে টয়লেট বাথরুম কিচেন, নর্থ ইস্টে টয়লেট বাথরুম আর কিচেন যেন না হয়, আর নর্থ ইস্ট যেন কখনো কাটা না থাকে, এক্সটেন্ডেড না থাকে, এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। আর ঠিক আরেকটা জিনিস জায়গাকে লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে ঠিক নর্থ ইস্টের ডায়াগোনালি অপোজিট, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার। এই সাউথ ওয়েস্টে ডোর, মেন ডোর, অথবা সাউথ ওয়েস্টে রান্নাঘর, একদম সাউথ ওয়েস্ট কর্নারের টয়লেট, সাউথ ওয়েস্ট এক্সটেন্ডেড হয়ে আছে বা সাউথ ওয়েস্ট কেটে গেছে, এই যদি থাকে তাহলে আপনি সেই ফ্ল্যাট নেবেন না। আপনি অপশান দেখুন, অল্টারনেটিভ দেখুন, আরও 2-4টে ফ্ল্যাট দেখুন বা বাড়ি দেখুন, কিন্তু ওই ফ্ল্যাটটাকে সঙ্গে সঙ্গে আপনার লিস্টের নিচের দিকে ফেলে রাখুন। এটা আমার সাজেশন।
আচ্ছা, একটা ছোট্ট কোশ্চেন আর একটা, সেটা হচ্ছে যে এই যে জুতো রাখার জায়গাটা নিয়ে অনেকের বাড়িতে এইটা একটা সমস্যা, জুতো কি বাড়ির বাইরে রাখা উচিত? আমি যদি জুতোটা শু র্যাকও যদি করি, সেটা কি বাড়ির ঘরের ভিতরে রাখবো না ঘরের বাইরে রাখবো? না দেখুন, জুতো শু র্যাক একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অবজেক্ট মানে বাস্তুতে। এবার শু র্যাকটা কোথায় রাখবো সেটা নিয়ে অনেকের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন আছে। প্রথমত বলে রাখি যে আজকালকার দিনের যদি আপনি ফ্ল্যাট কনসেপ্ট ধরেন, সেখানে আপনাকে বাড়ির ভেতরে শু র্যাক একটা রাখতেই হবে, কিছু করার নেই। ইভেন কখনো কখনো বাড়ির বাইরেও একটা রাখতে হবে, হয়তো মেন ডোরের পাশেও রাখতে হবে। তবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন সেগুলো ক্লোজড শু র্যাক রাখার, অর্থাৎ সেই শু র্যাক যেন ওপেন না থাকে, সেটা যেন সবসময় বন্ধ থাকে, সেটা রাখার চেষ্টা করুন। আর সেই শু র্যাকের ভেতর সবসময় চেষ্টা করুন ন্যাপথলিন বা সন্দপ লবণ বা ফটকিরির মতন জিনিস রেখে দেওয়ার। তাতে কি হবে, আপনি যে নেগেটিভ এনার্জিগুলো বাইরে থেকে নিয়ে আসছেন সেই শু র্যাকের ভেতর রাখছেন, সেগুলো কিন্তু অ্যাবজর্ব করে নেওয়ার যেন কেউ কিছু থাকে ভেতরে, এমন কোনো অবজেক্ট থাকে সেগুলো অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এই জিনিসগুলো রাখবেন। আর এই শু র্যাক রাখার কয়েকটা দিক আছে, যেরকম আমাদের গৃহে যদি দক্ষিণ দিকে শু র্যাক রাখা যায় সেটা ওকে, পশ্চিম দিকে শু র্যাক রাখা যায় সেটাও ওকে। আর কয়েকটা বিশেষ দিক আছে, যেরকম দক্ষিণ পশ্চিমের দক্ষিণ দিক, সেখানে শু র্যাক রাখা যায়। দক্ষিণ পূর্বের পূর্ব দিক, সেখানেও শু র্যাক রাখা যায়। আর উত্তর পশ্চিমের পশ্চিম দিক, এই দিকগুলোতে শু র্যাক রাখা কিন্তু শুভ ফল দেবে। আর বাকি যদি কেউ মনে হচ্ছে এই দিকগুলো পাচ্ছেন না, তারা কিন্তু আমার যে আগে যে নিয়মকানুনগুলো বললাম, শু র্যাক রাখতেই হবে, ক্লোজ ডোর শু র্যাক রাখবেন, আর এই শু র্যাকের ভেতরে ওই জিনিসগুলো রেখে দেবেন, তাহলে দেখবেন তাতে আস্তে 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 এফেক্ট কমে যাবে। আমরা একদম আলোচনার শেষ মুহূর্তে চলে এসেছি। একটা আপনাকে আর বেশিক্ষণ আর বিরক্ত করব না, একদম লাস্ট কোশ্চেন একটা করব আপনাকে, করেই মোটামুটি আজকের অনুষ্ঠান শেষ করব। আবার যদি কোনো দিন সময় হয় আবার আপনাকে ইনভাইট করব, আমার চ্যানেলে আসবেন। ঠিক আছে, লাস্ট যে কোশ্চেনটা আমি করতে চলেছি সেটা হচ্ছে, এটা খুব দরকার আজকের দিনে, সেটা হচ্ছে এমন কি বাস্তু রেমেডি আছে যাতে প্রচুর অর্থ আসবে খুব সহজে? এরকম কিছু যদি একটা টিপস দেন, আমাদের দর্শকের যারা আছে তারা খুব জানতে ইচ্ছুক এই ব্যাপারটা নিয়ে। অবশ্যই আছে। যারা যারা এই বাস্তুশাস্ত্র নিয়ে খুব বেশি আগ্রহী বা ইন্টারেস্টেড, তাদের জন্য আমি বলছি, যেরকম অর্ণব বলল যে খুব সহজে কিভাবে এমন কিছু প্রতিকার বা রেমেডি করা যায় যাতে সত্যি সত্যি অর্থ আসে। আপনারা যার যার নিজের নিজের মোবাইল কম্পাসটাকে খুলবেন, খুলে বাড়ির সেন্টারে, নিজের নিজের বাড়ির সেন্টারে দাঁড়াবেন। সেখানে কম্পাসটাকে ঘোরাতে ঘোরাতে ঠিক যখন 349 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে যে জায়গাটা দেখাবে, সেটাকে বলে ভল্লাট ভাগ। ভল্লাটকে, ভল্লাট হচ্ছে গড অফ অ্যাবান্ডেন্স বলা হয়, প্রাচুর্যের দেবতা। আমরা জানিই না তার রেজাল্ট আসবে কোত্থেকে। আমরা তো খালি মেন ডোর, সাউথ ইস্ট আর এই নর্থ ইস্ট এইসবই করে বেড়াচ্ছি, আমরা তো জানি, আসল রেমিডিই জানি না। আর অর্ধেক বাস্তুবিদকে জিজ্ঞেস করুন, তারাও বলতে পারবে না। তো সেই 349 থেকে 360 ডিগ্রির মধ্যে যেখানে কম্পাস আপনার এসে ঠেকলো, ওই জায়গাতে আপনার একটা ওয়াটার ফাউন্টেনের ছবি বা একটা ওয়াটার ফাউন্টেন আজকাল পাওয়া যায় শোপিস হিসেবে, ওই এনে একটা 400-500 টাকা দিয়ে কিনে এনে লাগিয়ে দিন। দেখুন অর্থ আসার সুযোগ আসে কিনা আমাকে 1 মাস পরে বলবেন। এই ভিডিওর নিচে যে কমেন্ট আছে সেই কমেন্ট সেকশনে লিখে অর্ণবদাকে জানাবেন যে উনি ঠিক বলে গেছেন না ভুল বলে গেছেন। আরেকটা টিপস দিয়ে দিই, ঠিক তার পাশেই, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 11.5 ডিগ্রি বা 11.5 ডিগ্রির মধ্যে কম্পাস ধরবেন, নর্থের দিকে এগুলো আসছে কিন্তু, সেখানে আপনারা সেই জায়গাটাকে বলে সোমভাগ। সেই জায়গাটা হচ্ছে দ্য হাউস অফ কুবের বলা হয়, কুবেরের বাড়ি বলা হয় ওটাকে, মানে কুবের সেখানেই বাস করে। আচ্ছা, এবার কুবের কে আমাদের ধনদেবতা বলা হয় কুবেরকে। তাহলে আমরা যদি না জানি যে কোত্থেকে অর্থ আসবে, সেইখানে একটা কুবের দেবের বা মা লক্ষ্মীর, তার সাথে কুবের দেব আর লক্ষ্মী দেবীর ফটো একটা ওখানে রেখে দিন, দেখবেন অর্থ আসে কি আসে না। ঠিক আছে, সেইখানে দাঁড়িয়ে পারলে আপনারা রেগুলার যে কুবেরের যে মন্ত্র দেখবেন স্ক্রিনে যাচ্ছে, এই মন্ত্রটা রেগুলার চ্যান্ট করবেন। 3 বার, 11 বার, 21 বার আপনারা চ্যান্ট করবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। 1 থেকে 1.5 মাসের মধ্যে কমেন্টে আপনারা জানাবেন 1-1.5 মাস পরে রেজাল্ট পেয়েছেন কিনা। এবার ধরুন কারোর এই যে সোশ্যাল মিডিয়ায় অনেকে কাজ করেন, আজকালকার দিনে অনেকেই ইউটিউবার আছেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, ফেসবুকে কাজ করছেন, ইনস্টাগ্রামে কাজ করছেন।
তাদের এই যে পপুলারিটি বা হঠাৎ করে এই যে ভাইরাল হওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে না, কোথায় আটকিয়ে যাচ্ছে। তাহলে কি করবেন, আমাদের পূর্ব দিকে জয়ন্ত ভাগ আছে 69 থেকে 80 ডিগ্রির মধ্যে, কম্পাস ঘোরাবেন, এটা পূর্ব দিকে আসবে জয়ন্ত ভাগ, ঠিক আছে, সেইখানে একটা উদিত সূর্যের ছবি লাগিয়ে দিন। সব কিন্তু বিনা পয়সার রেমেডি বলছি, এগুলো মানে খুব কম, সামান্য, হয়তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে পিকচার 5 টাকা দিয়ে আপনারা প্রিন্ট করে লাগিয়ে দিতে পারেন, যেটা অর্ণবদা বলেছে, একদম কম পয়সার রেমেডি বলুন, ঠিক আছে। একটা উদিত সূর্যের ছবি লাগান, ওই যেই জায়গা বললাম জয়ন্ত ভাগে লাগিয়ে দিন, দেখুন সোশ্যাল মিডিয়ায় কানেকশান আসে কি আসে না। 30 থেকে 45 দিন পরে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আরেকটা জিনিস বলছি, সুনাম সম্মান সুখ্যাতি আসছে না, কাজ করছেন, যে যার লাইনে কাজ করছেন। দক্ষিণ দিকে আমাদের গৃহরক্ষত বলে একটা জায়গা আছে, সেই জায়গার অধিপতি হচ্ছে গৃহরক্ষত। সেই জায়গাটা কত, সেই জায়গাটা আছে 169 থেকে 180 ডিগ্রির মধ্যে, কম্পাস ঘোরাবেন পেয়ে যাবেন। সেইখানে আপনারা এই যে কিছুক্ষণ আগে বললাম না যে 7টা লাল ঘোড়া বা ব্রাউন ঘোড়ার ছবি, সেইখানে এনে লাগিয়ে দিন, ইন্টারনেট থেকে ডাউনলোড করে লাগিয়ে দিন। আর না হলে কারোর যদি পুরনো কোনো ট্রফি থাকে, সার্টিফিকেট থাকে, সেইগুলো নিয়ে এই জায়গায় লাগিয়ে দিন। সুনাম সম্মান আবার পুনরায় ফিরে আসবে, মানে যদি যাদের বন্ধ হয়ে গেছে তাদের ফিরে আসবে, যাদের নেই তারা ঘোড়ার ছবি লাগিয়ে দিন, তাদের দেখবেন সুনাম সম্মান তাদের কাজের জন্য আসবে। তার কারোর জীবনে হয়তো প্রচুর অর্থ উপার্জন করছেন, সেভিংস নেই, 1 টাকা সেভিংস নেই, বলবেন আমি লক্ষ টাকা মাসে ইনকাম করি, কিন্তু মাসের শেষে 1 টাকা সেভিংস থাকে না। পশ্চিম দিকে কম্পাসটাকে ঘোরাবেন, ঠিক আছে, পুষ্পদন্ত বলে একটা জায়গা আছে, ঠিক আছে, 260 থেকে 270 ডিগ্রির মধ্যে। এগুলো কিন্তু সব অ্যাপ্রক্সিমেট বলছি, 1-8 ডিগ্রি এদিক ওদিক হতে পারে। আপনারা এই জায়গাটার মধ্যে থেকে কম্পাস ঘোরাবেন, ঘুরিয়ে পুষ্পদন্ত বলে একটা জায়গা আছে, সেইখানে এই যে 260 থেকে 270-এর মধ্যে, এইখানে আপনারা কি করবেন, আপনাদের যতগুলো ইচ্ছে আছে না, সেই ইচ্ছেগুলো আপনারা ব্লু কালি দিয়ে একটা সাদা হোয়াইট পেপারের ওপর লিখবেন, লিখে সেইখানে পেস্ট করে টাঙিয়ে দেবেন। আপনারা যদি মনে হয় যে কারোর থেকে লুকিয়ে রাখতে হবে, তার উপর একটা কোনো ফটো লাগিয়ে দিন, একটা ক্যালেন্ডার লাগিয়ে দিন, লাগিয়ে দিয়ে ইচ্ছে 1টা হতে পারে, 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টে ইচ্ছে হতে পারে, লাগিয়ে দিন। 1 বছর পরে আমাকে জানাবেন যে সেই ইচ্ছের কতগুলো ইচ্ছে পূর্ণ হয়েছে। এই থেকে সহজ সরল কম খরচের উপায় আর কেউ আপনাদেরকে দিতে পারবে না, আশা করি। তো আলোচনা মোটামুটি আমরা শেষ করেই নিয়েছি। তো এতক্ষণ ধরে স্যার আমাদের অনেক রকমভাবে রেমেডি দিলেন বা অনেক কোশ্চেনের উত্তর দিলেন, যেগুলো আমাদের একেবারেই অজানা ছিল। তো এরকম আলোচনা চেষ্টা করব ফার্দার আবার করতে এই চ্যানেলে। বিভিন্ন রকম আলোচনা নিয়ে আবার আসবো নতুন করে আবার আপনাদের সামনে। তো আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।